লাইফ কিন্তু চলে ওয়া আসামি কথা বলে এই গিফট আছে কোন আজকে লাইভ শেয়ার আমি তো বলছি আপনাকে ভাই আপনার কই গিফট করবেন কিনা আমার বইটা কালকে আসবে ইনশাআল্লাহ আশা করি ওটাকে রিটার্ন তো সহ ভাই না ছোট বই না জানো লাইভ হবে ও কি লাইভ চলতেছে নাকি সাব্বির লাইভ কি চলতেছে হ্যাঁ তো বলো নাই তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওকে আসসালামু আলাইকুম সবাইকে জব মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যারা যুক্ত আছেন সবাই একটু কাইন্ডলি বলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা অর্থাৎ দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি আর শোনা যাচ্ছে কিনা একটু বলেন আমরা খুব দ্রুত শুরু করব যারা যুক্ত আছেন একটু বলেন কাইন্ডলি শোনা যায় কিনা আর দেখা যাচ্ছে কিনা ভাই সাইলেন্ট প্লিজ ওকে আর কে কোথা থেকে দেখছেন আমাদের জব মেডিসিনে বাংলাদেশের 64টা জেলার সব জেলার স্টুডেন্ট আছে সে আপনি দেখবেন পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ওইদিকে নোয়াখালী ওইদিকে বরিশাল এই যে বিখ্যাত বিখ্যাত জেলা যেগুলো আছে ধনী গরিব সকল জায়গা থেকে কিন্তু জব মেডিসিনের সাথে কানেক্টেড স্টুডেন্ট ওকে দেখি কারা যুক্ত আছেন শেফালি বর্মন জান্নাতুল ফেরদৌস আফরোজা বেগম আজমিরা বাহাদুর ঝর্ণা খাতুন মানিক মন্ডল হচ্ছে বাগেরহাট আচ্ছা কে কোত্থেকে দেখছেন জেলা কমেন্ট করেন তো জেলা একটু দেখি আমরা মেঘ বালিকা এর হচ্ছে ইসরাত জাহান ওকে আফরিন আক্তার আকাশী এই যে আকাশী বাতাসী অনেক কিছু আছে আমরা পাহাড় পর্বত পড়বো আজকে আকাশ বাতাস পৃথিবী আচ্ছা এরপর হচ্ছে মির্জা তারেক আছেন ফারজানা আক্তার সুমি আর অনেকে আছেন পাবনা থেকে আছেন সুনামগঞ্জ সিরাজগঞ্জ মারুফ আহমেদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিরাজ মুনি অনেকেই আছেন ওকে কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট টপিক পড়বো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু টপিক আছে লেখা প্রণালী এই প্রণালী নিয়ে সবার ভয় থাকি
খুবই ডিফিকাল্ট মনে হয়, অনেক অনেক ডিফিকাল্ট একটা টপিক মনে হয়। খুব সহজে আমরা পড়ব প্রণালী। এই পাহাড় পর্বত থেকে লাস্ট বিসিএস এ কোশ্চেন আসছে, এবং বিসিএস এ আসা কোশ্চেন গুলো দেখবেন নিবন্ধন, প্রাইমারি 10 থেকে 20 গ্রেড, এই ধরনের যে চাকরি, এই ধরনের চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো এই ধরনের টপিক আমাদের থাকবে। বিশেষ করে প্রণালীগুলো আমরা একদম টেকনিকের মাধ্যমে শিখবো। 10 থেকে 12টা প্রণালী শিখবো, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর ফরিদপুর জেলা থেকে আছেন, পটুয়াখালী আমার জেলা, আবু বকর সিদ্দিক, দীপা তালুকদার, মারুফ আহমেদ, মিতু খাতুন। আচ্ছা, মোটামুটি 250 স্টুডেন্ট হলে আমরা শুরু করবো। হ্যাঁ, সবাই একটু শেয়ার করেন। আপনি প্রণালী হয়তো জীবনে অনেক পড়ছেন, কিন্তু আপনার লাইফের প্রণালী নিয়ে ইনশাল্লাহ এটা একটা বেস্ট ক্লাস হবে, যে আপনি কিভাবে প্রণালী মনে রাখবেন। এবং প্রণালী খেয়াল করে দেখবেন, লাস্ট নিবন্ধন গেছে কততম? 18তম না? 18তম। এর আগে 17তম, এর আগে 16তম যেই নিবন্ধনগুলো আছে, প্রত্যেকটা নিবন্ধনে দেখবেন প্রণালী থেকে কোশ্চেন আসে। তো সভাপতি নিবন্ধনে আসে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রণালী। ঋত্বিক, টয় হচ্ছে নীলফামারী, মার্জিয়া মিমি, আবুল হোসাইন, আব্দুল আলিম, স্মৃতির মাঝে তুমি। আচ্ছা, সোহাগ হোসাইন, টিএসএস, টুটুল ইসলাম। আচ্ছা, 239 জন, 250 জন হলে আমরা শুরু করবো। শাহাবুদ্দিন হাওলাদার, পটুয়াখালী, আফরুজা সুলতানা পাখি। আসসালামু আলাইকুম সবুজ স্যার। থুক্কু কালা স্যার। ও মানে আমার নাম সবুজ, কিন্তু আমি দেখতে কালা আর কি, ওটা বুঝে চাইছে সে। আমার ডায়লগ কি আমার মাইরে দিছে। রবি সরকার, পূজা স্যার, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস না? আপনাদের পেইড ব্যাচেরই ক্লাস, এটা পাবলিক করা হয়েছে, অর্থাৎ উন্মুক্ত করা হয়েছে। শারমিন সুলতানা জেরিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সোহাগ হোসেন। ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের কমিটমেন্ট অনুযায়ী 250 স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে কানেক্টেড। শুরু করলাম। টপিক দেখেন, আপনারা যারা আছেন অফলাইনে, যারা আছেন আমাদের পেইড ব্যাচে যারা আছেন, টপিকের নাম হচ্ছে কি বিশ্ব পরিচিত ভৌগোলিক বৈচিত্র্য। এটার 2টা পার্ট। প্রথম পার্ট আমাদের ক্লাস শেষ, আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। এখানে আলোচনার বিষয় আছে প্রণালী, পাহাড় পর্বত, খাল বিল, এই যে জিনিসগুলো আছে এইগুলা। শুনে খুবই ইজি মনে হয় জিনিসগুলা, কিন্তু আসলে এই জিনিসগুলো থেকে অনেক ক্রিটিক্যাল জিনিস আছে যেগুলো পরীক্ষা আসে। আমাদের স্যার নাসির স্যারও আছেন। নাসির স্যার সবাই শেয়ার করুন, নাসির স্যার বলছে, অতএব সবাইকে শেয়ার করতেই হবে। ওকে, আমরা শুরু করলাম। দেখেন, প্রথম যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে প্রণালী। এই যে প্রণালী, এটা নিয়ে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। প্রণালী লিখেন, প্রণালী হেডিং করেন প্রণালী। বানানটা কিন্তু মূর্ধন্য দিয়া। নাসির স্যার অবশ্যই লাইভে আছে, ভুল টুল হইলে, বানান ভুল হইলে তাহলে খবর করে দিবে। প্রণালী বানানটা হচ্ছে মূর্ধন্য দিয়া, লয় রস্বীকার। ঠিক আছে, প্রমিত বাংলা যে প্রমিত বানানটিতে এটা রস্বীকার। দেখেন, এটার ইংরেজি নাম হচ্ছে স্ট্রেইট। এটা একটা চাকরি পরীক্ষা আসছে। প্রণালীর যে ইংরেজি নাম স্ট্রেইট। স্ট্রেইট খেয়াল করে দেখবেন, আরো একটা স্ট্রেট শব্দ আছে, আমরা নর্মালি ইউজ করি এরকম একটা স্ট্রেট শব্দ আছে, স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্রেট ফরওয়ার্ড বলি না, বলেন যে লোকটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সাদা মনে কোনো কাদা নাই, বলি না এরকম? আমরা অনেকের মনই আছে কাদা, এনে কোনো সাদা নাই। এই স্ট্রেট আর স্ট্রেটের পার্থক্যটা দেখছেন স্পেলিং এ? এটা হচ্ছে কি স্ট্রেট, আর এটাও স্ট্রেট। তাহলে এই স্ট্রেট মানে কি বলেন তো? স্ট্রেট ফরওয়ার্ডের স্ট্রেট, অর্থাৎ সহজ সোজা, এই স্ট্রেট। আর এই স্ট্রেট মানে প্রণালী। ওকে, প্রণালীর সংজ্ঞাটা আগে লিখি, তাইলে বুঝতে পারবেন। এই সংজ্ঞা যদি আপনি বুঝেন, প্রণালীর কাজটা কি এইটা যদি বুঝেন, তাহলে প্রণালীর অর্থেকে আপনি পারবেন। লিখেন, প্রণালী হলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। প্রাকৃতিকভাবে সৃষ্টি, ন্যাচারালি ক্রিয়েটেড, কোনো মানুষ সৃষ্টি করে নাই। প্রণালী হলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এমন একটি সরু জলধারা। এমন একটি সরু, আগে ডেফিনিশনটা বুঝেন, আমি বুঝাই দিচ্ছি, আগে লিখেন এইটা। সরু জলধারা যা 2 ধরনের কাজ করে। প্রণালী মূলত 2 ধরনের কাজ করে। আপনি যদি ডেফিনিশনটা বুঝেন, তাহলে প্রণালী দেখবেন পারতেছেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পৃথিবীর সবচেয়ে আলোচিত একটা জিনিস এখন হরমুজ প্রণালী, এটাই আলোচনার মধ্যে আছে। হরমুজ, বাবেল মানদেব, মালাক্কা, এই প্রণালীগুলো, এই জলপথগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিশ্ব বাণিজ্যটাই বন্ধ হয়ে যায়। মানে বন্ধ তো আর হবে না, বিকল্প অনেক কিছুই আছে। বিশ্ব বাণিজ্যের প্রধান যে রুটগুলো, এগুলো বন্ধ হবে।
এক হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে এত কিছু। তাহলে বুঝেন বাবেল মানদেব, মালাক্কা এইগুলোর যদি বন্ধ করে দেয় তাহলে কি একটা অবস্থা হবে। হোয়াটএভার, এইগুলো আমাদের আলোচনায় আছে, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। সুয়েজ খাল আলোচনায় আছে, বাবেল মানদেব, মালাক্কা এইগুলোই আলোচনা আছে। ওকে, তাহলে প্রণালী প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, মনে রাখেন কোনো মানুষ বানায় না, এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে এমন একটি সরু জলধারা যা দুইটা কাজ করে, যা জলভাগকে যুক্ত করে। আমরা নাম্বারিং করা লাগবে না, জাস্ট লিখি, যা জলভাগকে যুক্ত করে। প্রণালী কি করে বলেন তো? জলভাগকে যুক্ত করে। এখন এই জলভাগ কারা হইতে পারে? যেমন আমরা যদি বলি মহাসাগর, এটা জলভাগ না বলেন? মহাসাগর, সাগর, উপসাগর, মহাসাগর, সাগর, উপসাগর ইত্যাদিকে কি করে? ইত্যাদিকে যুক্ত করে, ইত্যাদিকে যুক্ত করে। ওকে, দেখেন প্রণালী হচ্ছে জলভাগকে যুক্ত করে। আর একটা কাজ যেটা করে সেটা হচ্ছে স্থলভাগকে পৃথক করে। স্থলভাগকে পৃথক করে, স্থলভাগকে পৃথক করে। এই স্থলভাগ কারা হইতে পারে? এই যে স্থলভাগ, এটা কারা হইতে পারে? যেমন মহাসাগর যদি জলভাগ হয় তাহলে মহাদেশ হচ্ছে স্থলভাগ। মহাদেশ, দেশ, দ্বীপ, মনে রাখেন দ্বীপ নিজে স্থলভাগ। দ্বীপের চারদিকে কি থাকে? দ্বীপের চারদিকে পানি থাকতে পারে, কিন্তু দ্বীপ নিজে কি? স্থলভাগ। মহাদেশ, দেশ, দ্বীপ, বড় কোনো শহর ইত্যাদিকে পৃথক করে। ইত্যাদিকে কি করে? ইত্যাদিকে পৃথক করে। ওকে, তাহলে প্রণালী হচ্ছে জলভাগকে যুক্ত করে। এটা মনে রাখতে পারেন যে আসলে জলভাগকে যুক্ত করে, স্থলভাগকে পৃথক করে। এটা আবার কেমনে মনে রাখবো? মনে রাখেন যত জলভাগ যত যুক্ত, যত জলভাগ কোন যত সেটা পরের ব্যাপার, এমনি তো মুখে বললে তো মেলে। যত জলভাগ যত কি? যত জলভাগ যত যুক্ত। তাহলে প্রণালী হচ্ছে জলভাগকে যুক্ত করে, স্থলভাগকে পৃথক করে। জলভাগ কারা হইতে পারে বলেন? কাদেরকে যুক্ত করতে পারে? সাগর, মহাসাগর, উপসাগর। হয়তো সাগরের সাথে সাগরকে করতে পারে, সাগরের সাথে মহাসাগর করতে পারে, মহাসাগর উপসাগর করতে পারে। মহাসাগর মহাসাগরই করতে হবে এমন কোনো কথা নাই, সাগর সাগর করতে হবে এমন কোনো কথা নাই। উপসাগর উপসাগর হইতে পারে। হোয়াটএভার, যে কোনো ধরনের জলভাগ কি করে? যুক্ত করে। আবার হইতে পারে, বাট আন্তর্জাতিকে আমরা দেখি না খাল। ঠিক আছে, খাল জিনিসটাই তো ভিন্ন। ওকে, আবার স্থলভাগ কি করে? স্থলভাগকে পৃথক করে। স্থলভাগ কারা হইতে পারে? মহাদেশ হইতে পারে, দেশ হইতে পারে, দ্বীপ হইতে পারে। এগুলোর কি করে? পৃথক করে। এটুকু বুঝছেন? ওকে, এখন দেখেন আমরা একটা প্রণালী দেখে, একটা প্রণালী একদম বাস্তব একটা চিত্র দিই, তাহলে বুঝতে পারবেন। প্রণালী খেয়াল করেন, পৃথিবীর সবচেয়ে আলোচিত যে প্রণালী সেটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মোস্ট ডিসকাসড ওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে আলোচিত একটা শব্দের নাম কি? হরমুজ, স্ট্রেইট অফ হরমুজ। খেয়াল করে দেখেন, এই হচ্ছে হরমুজ প্রণালী। আমরা বলছি প্রণালী হচ্ছে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, কোনো মানুষ সৃষ্টি করে নাই। এই দেখেন, এইটা হচ্ছে প্রণালী। এটা কি? এইটুকু একটা প্রণালী, সরু একটা প্রণালী, হরমুজ প্রণালী। এইদিকে আছে কে? এইদিকে আছে পারস্য উপসাগর। এইদিকে কে আছে? পারস্য উপসাগর, পারস্য উপসাগর। এইদিকে কে আছে? ওমান উপসাগর। এদিকে আছে বলেন তো এই সাগরটার নাম কি? ওমান উপসাগর। এই দুইটারে যুক্ত করছে এই যে জায়গাটা, সরু জলধারাটা, এটাই কি? প্রণালী। এটাই কি? প্রণালী। এখন আলটিমেটলি দেখেন, এই যে এইটারে যুক্ত করছে, অর্থাৎ জলভাগে যুক্ত করছে। আর এইদিকে পৃথক করছে কারে? এদিকে আছে ইরান, এদিকে সংযুক্ত আরব আমিরাত, এদিকে আছে ওমান। অর্থাৎ ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকেও আর ইরান থেকে ওমানকেও দুইভাবেই বলা যায় পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রণালী। এখন দেখেন, ধরেন এইখানে প্রণালী ছিল না, এইখানে স্থলভাগই ছিল এই সমুদ্রের সাথে, এই যে ওমান উপসাগরের সাথে, পারস্য উপসাগরের সাথে কোনো সংযোগ ছিল না, ধরে নেন সংযোগ ছিল না, ধরেন নাই। এখন একদল লোক চিন্তা করলো যে এখান থেকে আমরা পারস্য উপসাগর থেকে ওমান উপসাগরে যাব, কিন্তু এইখানে কোনো কিছু নাই, যাওয়ার পথ নাই। তাহলে এক কাজ করি, আমরা এখানে একটা খাল খনন করি। কি খনন করি? খাল। তখন খাল খনন করলো, ধরেন এইটা খাল খনন করলো তারা, তাইলে সেটা হবে খাল। আমরা তো খালই খনন করছে, সেটা কি হইতো? যদি কোনো মানুষ এটা কাটতো তাইলে কি হইতো? খাল হইতো। খাল হইছে মানুষ খনন করে, খাল কাটে। জানেন খাল কাটতে কুমির আনে, কুমির কিন্তু একলা একলা আয় না, খাল কাটতে কুমির আনে।
তাহলে এইটা যদি মানুষ বানাইতো, এই প্রণালীটাই যদি কোনো মানুষ বানাইতো, তাহলে কি হইতো বলেন তো? এই জন্য সুয়েজ হচ্ছে খাল, পানামা খাল, কিয়েল খাল। এগুলো কেন খাল? এগুলো খনন করা হয়েছে, এগুলো প্রাকৃতিক ভাবে হয় নাই। এগুলো যদি প্রাকৃতিক ভাবে হইতো তাহলে এগুলোও কি হয়ে যেত? প্রণালী হইতো। তাহলে মনে রাখেন, প্রণালী হচ্ছে ন্যাচারালি ক্রিয়েটেড, এটা অবশ্যই প্রাকৃতিক ভাবে হইতে হবে, এবং জলভাগকে যুক্ত করবে, স্থলভাগকে পৃথক করবে। এইটুকু যদি আপনি বুঝেন তাহলে আমরা পড়ানো শুরু করি। এটা কি বুঝছেন না? ওকে, এখন প্রণালী আপনি কেন পারেন না জানেন? প্রণালী পারবেন না কেন? কেন প্রণালী আসলে আমাদের ডিফিকাল্ট লাগে, আমাদের কাছে অনেক কঠিন মনে হয়? কারণ প্রণালী হচ্ছে যুক্তও করছে আবার পৃথকও করছে। প্রণালী পড়তে গিয়ে আপনার যুক্ত মনে রাখা লাগে, পৃথকও মনে রাখা লাগে, এটা একটু ঝামেলা। এখন আমরা পরীক্ষায় আসে এরকম ভাবে পড়বো, যেই প্রণালীর পৃথক ইম্পর্টেন্ট সেটা শুধু পৃথক পড়বো, যে প্রণালীর যুক্ত পৃথক দুইটাই ইম্পর্টেন্ট আমরা ওই প্রণালীর সেটাই পড়বো। ঠিক আছে? পরীক্ষা আসার মতো কইরা কোন প্রণালীর এইটি ইম্পর্টেন্ট, যে মহাদেশ মহাদেশ পৃথক করছে এইটি ইম্পর্টেন্ট, আবার কোনটাই দেশের সাথে দেশ পৃথক করছে এইটি ইম্পর্টেন্ট। যেটা পরীক্ষা যেভাবে ইম্পর্টেন্ট সেভাবে পড়বো, এবং আমরা 10টা প্রণালী পড়বো। কয়টা? 10টা। এই 10টা প্রণালী পড়ার পর যদি কমন না আসে তখন আপনি আমারে ধইরেন, যদি পান, বুঝেন নাই? এবং এই 10টা প্রণালী পড়ার পর আর প্রণালী আপনার পড়ার দরকার নেই, কারণ যেহেতু ব্যাপারগুলো অনেক ডিফিকাল্ট। তাইলে আপনি আপনার মেমোরিতে জায়গা আছে ধরেন 10টা মনে রাখেন, কিন্তু আপনি পড়তে গেলেন 20টা, তখনই দেখবেন যে উল্টোপাল্টা হয়ে যেতেছে। এখন এই 10টা পড়বেন, এরপরে যদি আপনার ইচ্ছা লাগে, খায়েশ লাগে, খায়েশ, আরবিতে শব্দটা কি বলে? খায়েশ। আরবিতে শব্দটা বলে খায়েশ, আর বরিশালের এটার বলে খাউস। কি বলে? খাউস। এটা আঞ্চলিক শব্দ। খায়েশটারই বরিশালের কি বানাইতেছে? আমি যদি আরবিতে বলি যে এই 10টা পড়ার পর যদি আপনার খায়েশ থাকে, এটাই যদি বরিশালের ভাষায় ট্রান্সলেট করে বলি, এই 10টা পড়ার পরও যদি আপনার খাউস থাকে তাহলে পড়েন। কিন্তু আগে কি করবেন? এই 10টা বইটা নিতে হবে, সবার আগে এই 10টা বইটা নিতে হবে। ওকে, তাইলে দেখেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রণালী। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টি প্রণালী? 10টি প্রণালী, যেগুলা পরীক্ষায় সাধারণত এই 10টা থেকেই আসবে ইনশাআল্লাহ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রণালী কয়টা পড়বেন বলেন? 10টা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা প্রণালী। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, এই যে মহাদেশগুলো দেখেন, এখানে পৃথিবীর একটা মানচিত্র আছে, খেয়াল করে দেখবেন। এই হচ্ছে ইউরোপ মহাদেশ, সেটা কি? এই হচ্ছে এশিয়া মহাদেশ, এই পাশে ইউরোপ, এই পাশে আফ্রিকা। খেয়াল করে দেখছেন এই 3টা মহাদেশ কিন্তু কাছাকাছি। 3টা মহাদেশ কি কাছাকাছি, যে লাগালাগি অবস্থায় আর কি। আফ্রিকা, ইউরোপ, এশিয়া। খেয়াল করে দেখছেন 3টা মহাদেশ আছে। এইদিকে আছে কে? অ্যান্টার্কটিকা। এদিকে আছে কে? ওশিনিয়া। 3, 2, 5। আর 2টা মহাদেশ কই? এই উত্তর আমেরিকা, এই হচ্ছে দক্ষিণ আমেরিকা, একসাথে। ঠিক আছে না? এই 3টা মহাদেশের মধ্যে একদম সিম্পল সেন্সে ভাবেন, এই যে 3টা মহাদেশ আছে, আমরা যদি বলি পৃথিবীতে সবচেয়ে গরিব মহাদেশ কোনটা? আফ্রিকা। কেন আফ্রিকা, যে তুই উগান্ডা চলে যা, এরকম বলি না, আমরা ট্রোল করি, মানে এরা গরিব। বুঝতে পারছেন? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে ধনী মহাদেশ আমরা বলি ইউরোপ রে, সবাই ইউরোপিয়ান কান্ট্রিতে যাইতে যায় কারণ এখানে ধনী। এশিয়ায় ধনী আছে, গরিব আছে, সবই আছে। এখন এটা হচ্ছে সবচেয়ে খয়রাতি, এটা হচ্ছে সবচেয়ে ধনী, এইটা গরিব ধনী, সবই আছে। এখন দেখেন আমরা কিছু টেকনিক শিখবো। প্রণালী শেখার জন্য কি শিখবো? টেকনিক। খেয়াল করে দেখেন, আফ্রিকায় এমন এমন গরিব দেশ আছে, যে গরিব দেশগুলারে এশিয়ার দেশ চীন, জাপান অনেক হেল্প করে, চীন বিশেষ করে। ঠিক আছে না? এই দেশগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে চীন অনেক বিনিয়োগ করতেছে, অনেক হেল্প করতেছে। তাহলে আফ্রিকার অনেক দেশের খাওয়ান পালন দেয়, আমরা যদি বলি কে? এশিয়া। তাহলে যে খাওয়ান পালন দেয় সে বাবার মতো, তাহলে আমরা বলতে পারি আফ্রিকার বাবা এশিয়া। আফ্রিকার বাবাকে বলেন তো? এই যে ইউরোপ একটা সময় এশিয়ার শাসন করছে না? ইউরোপের ব্রিটেন শাসন করছে কিনা? করছে। তাহলে এশিয়ার বস কে বলেন তো? যে শাসন করে সে বস না? তাহলে এশিয়ার বস কে বলেন? আফ্রিকার বাবা কে? এশিয়ার বস? আবার বলেন, আফ্রিকার বাবা, এশিয়ার বস ইউরোপ। এখন আবার থিওরি আপনি পাল্টাই দিয়েন না যে ইউরোপের বস আফ্রিকা, আফ্রিকার
বাবা এশিয়া, এটা তো ঠিক আছে। যে এশিয়ার বাবা আফ্রিকা, আফ্রিকার বস ইউরোপ। আপনি যদি এই শিডিউলটাই দেন তাহলে তো হবে না। বলেন লজিক্যাল কিনা? আফ্রিকার বাবাকে বলেন, এশিয়ার বস কে? ইউরোপ। ঠিক আছে না? ওকে, আমরা বলছি কয়টা প্রণালী পড়বো? 10টা। প্রথম প্রণালী লিখেন, বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালীর নাম কি? বাবেল মানদেব প্রণালী। 3টা প্রণালী সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর মধ্যে এই একটা ভিভিআই দিয়ে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে। বাবেল মানদেব প্রণালী আমরা জানি যুক্ত করছে আর পৃথকও করছে। এইটা যুক্ত পৃথক দুইটাই পড়বো আমরা। বাবেল মানদেব যুক্ত পৃথক দুইটাই পড়বো, বাবেল মানদেব প্রণালী। এখন এই মুহূর্তে আসলে আমার মনে নাই যে কারে পৃথক করছে কারে যুক্ত করছে। বাবেল মানদেবটা আসলে কারে পৃথক করছে আর কারে যুক্ত করছে এটা আমার কি নেই, মনে পড়তেছে না। তবে আমার একটা জিনিস মনে পড়তেছে, যে আফ্রিকার বাবাকে এই এশিয়া যেন কই গেছিল, মাত্র আসছে, মানে আফ্রিকার বাবা এশিয়া এলো। কে এলো? মানে এখানে আমার এইটা মনে পড়তেছে। কি মনে পড়তেছে? আফ্রিকার বাবা এশিয়া এলো। আফ্রিকার বাবাকে বলেন, আফ্রিকার বাবা এশিয়া এলো। আফ্রিকার বাবা এশিয়া এলো। আচ্ছা, বাবা মানে বাবেল মানদেব প্রণালী। বাবা মানে কি প্রণালী? বাবা মানে হচ্ছে বাবেল মানদেব প্রণালী। বাবা মানে বাবেল মানদেব প্রণালী। পৃথক করছে কারে? এই যে আফ্রিকা থেকে এশিয়া, আমরা জানি মহাদেশগুলো স্থলভাগ না, মহাদেশগুলোর পৃথক করে, জলভাগে যুক্ত করে। তাহলে আফ্রিকা থেকে এশিয়া এই দুইটার কি করছে বলেন তো? পৃথক করছে। কোন প্রণালী? বাবেল মানদেব। যুক্ত করছে কারে? এতে হচ্ছে এডেন উপসাগর। এডেন উপসাগর, এডেন উপসাগর। আর লোমানে হচ্ছে লোহিত সাগর। লোমানে কি বলেন? লোহিত সাগর। এই দুইটার কি করছে? যুক্ত করছে। আমরা জানি জলভাগকে যুক্ত করে, স্থলভাগকে পৃথক করে। ওকে, তাহলে আমরা এখানে লিখি যুক্ত আর পৃথক। যুক্ত করছে কারে? যুক্ত করছে হচ্ছে এডেন উপসাগর। এডেন উপসাগর, এডেন উপসাগর প্লাস লোহিত সাগর। এডেন উপসাগর প্লাস কি বলেন তো? প্লাস মানে বুঝেন, প্লাস মানে যুক্ত হওয়া। ছোটবেলায় যে যারা পছন্দ করতে প্লাস লিখতো, প্লাস মানে হচ্ছে প্রেম, ভালোবাসা, যুক্ত হওয়া। তাহলে এডেন উপসাগর প্লাস লোহিত সাগর দুইটাই কি করছে বলেন তো? যুক্ত করছে। পৃথক করছে কারে? আফ্রিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশ। আফ্রিকা থেকে কাকে? এশিয়া মহাদেশ। অথবা আমরা যদি টুলটাই বলি, ঘুরে বলতে পারি না যে এশিয়া থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে এশিয়া মানে এশিয়া থেকে আফ্রিকা। শামীম রেজা, মারিয়ম জাহান, জাহানার আক্তার, তুলিকা তুলি, সবুজ রয়, সামিয়া ইসলাম। ওকে, তাহলে আফ্রিকার বাবা এশিয়া এলো। বাবা মানে কি প্রণালী? শোনেন, আপনি শুধু প্র্যাকটিস করবেন, আপনি শুধু প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলো পারতেছেন। এখন কঠিন মনে হলে আপনি আগে মুখস্থ করেন, মুখস্থ কইরা প্র্যাকটিস করেন বারবার। আপনার যদি বাবা মনে পড়ে তাহলে বাবেল মানদেব মনে পড়বে না। আপনি যদি জানেন আফ্রিকার বাবা এশিয়া, তাহলে আফ্রিকা থেকে এশিয়াটার কি করছে? পৃথক করছে। কারণ আমরা তো আগে কি পড়ছি? আমরা আগে সংজ্ঞা পড়ছি না যে মহাদেশগুলোর কি করে? পৃথক করে। আর যুক্ত করছে কারে? এডেন উপসাগরের সাথে লোহিত সাগর। তাহলে আফ্রিকার বাবা এশিয়া এলো। ডান? ওকে, একটা গেল। বলেন তো কি বলছিলাম এইখানে? আফ্রিকার বাবা এশিয়া হইলে এশিয়ার বস কে? এশিয়ার বস ইউরোপ। লিখেন 2 নম্বর প্রণালী হচ্ছে বসফরাস প্রণালী। বসফরাস, বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী। ওকে, এটাও আমরা যুক্ত পড়বো আর পৃথক পড়বো। যুক্ত পড়বো আর কি পড়বো? পৃথক। তাহলে আমরা বলছিলাম কে কার বস? এশিয়ার বস ইউরোপ। এশিয়ার বস ইউরোপ। এই বস ইউরোপ কি এখনো এশিয়ারে শাসন করে? করে না, আগে করত। এখন আর ইউরোপের অতটা প্রভাব প্রতিপত্তি নাই এশিয়ার প্রতি, আছে? নাই। তাহলে এশিয়ার বস ইউরোপ এখন আর নাই, সে মইরা কাল্লে হয়ে গেছে। মইটা কি হয়ে গেছে? কাল্লে ভূত বলি না আমরা। তাহলে এশিয়ার বস ইউরোপ মরে কালো। ইউরোপ মরে, বলেন এশিয়ার বস ইউরোপ মরে কি? কালো। আফ্রিকার বাবা এশিয়া এলো, এশিয়ার বস ইউরোপ মরে কালো। মরে কি?
ওকে, তাহলে বস মানে বসফরাস। বস মানে কি প্রণালী? বস মানে হচ্ছে বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী কারে কারে পৃথক করছে? এশিয়া থেকে ইউরোপ, এশিয়া থেকে ইউরোপ, এশিয়া থেকে ইউরোপ মহাদেশ, এই দুইটার কি করছে? পৃথক নাকি যুক্ত? পৃথক, কারণ আমরা জানি মহাদেশগুলোর কি করে? পৃথক করে। ওকে, মরে মানে মরমর সাগর। মরে মানে কি? মরমর সাগর। এই মরমর সাগরের সাথে কারে যুক্ত করছে? কালো মানে কৃষ্ণ সাগর। কালো মানে কি সাগর? কালো মানে হচ্ছে কৃষ্ণ সাগর। তাহলে এই দুইটারে কি করছে? যুক্ত করছে। যুক্ত করছে মরমর সাগরের সাথে কৃষ্ণ সাগর, পৃথক করছে কারে কারে? এশিয়া থেকে ইউরোপ, এশিয়ার বস ইউরোপ। তাহলে আমরা যুক্ত লিখি মরমর সাগর। মরমর সাগর, এইগুলো মহাসাগর হিসাবেও পড়ানো যায়, বাট পরীক্ষায় বেশিরভাগ আসছে মরমর সাগর আর কৃষ্ণ সাগর, সাগর কেন্দ্রিক। মরমর সাগর আর কি কৃষ্ণ সাগর। পৃথক করছে কাকে? এশিয়া থেকে ইউরোপ, এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশ, অথবা ইউরোপ মহাদেশ থেকে এশিয়া মহাদেশ। এশিয়া থেকে ইউরোপ অথবা ইউরোপ থেকে কোন প্রণালী বলেন? ওকে, ফুল প্রেমী জুই লিখছেন, চাপ নেওয়া যাবে না। মনোয়ারা মিলি লিখছেন। ওকে, দিনা আক্তার, আফরোজা সুলতানা পাখি, মানিক মন্ডল, কবির হাসান, আনামুল হোসেন লিখছেন। তাহলে কয়টা পড়াইলাম আমরা? দুইটার বলেন, দুইটার টেকনিক বলেন। আফ্রিকার বাবা এশিয়া এলো, আফ্রিকার বাবা এশিয়া এলো, এশিয়ার বস ইউরোপ মোড়ে কালো। পারবেন না? বলেন। বস মানে বসফরাস প্রণালী, বাবা মানে বাবেল মানদেব প্রণালী। আপনি যদি মুখস্থ করেন তাহলে পারবেন ইনশাল্লাহ। এস এম শফিকুল ইসলাম লিখছেন ঢাকা উত্তরা থেকে। ডান। 3 নাম্বার লিখেন, 3 নাম্বার লিখেন বেরিং প্রণালী। কি প্রণালী? বেরিং প্রণালী। বেরিং প্রণালী কি প্রণালী? বেরিং প্রণালী। এটা শুধু পৃথক পড়েন, যুক্তটা অত বেশি ইম্পর্টেন্ট না, পৃথকটা পড়েন। এরপরে যে আপনি পড়বেন না সেরকম না, বাট আপনি তো আপনার মতো করে পড়বেন। আমরা 2 ঘন্টায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে, কারণ আমাদের এরপর পাহাড় পর্বত আছে, খাল আছে, অনেক কিছু আছে। ঠিক আছে? আচ্ছা, পৃথক দেখেন, আমরা এই যে উত্তর আমেরিকা মহাদেশটা যদি দেখি, এই যে উত্তর আমেরিকা মহাদেশটা, এই মহাদেশে সবচেয়ে বড় দেশ আছে কানাডা, আছে না? এই মহাদেশে যুক্তরাষ্ট্র আছে। তো দেখেন, এই কানাডা, যুক্তরাষ্ট্র এসব দেশ অনেক উন্নত দেশ। কেউ যদি বাংলাদেশ থেকে কানাডা যায়, শরীরের মধ্যে একটা ভাব চলে আসে না? সে কই থাকে? কানাডা না, সে কানাডা থাকে। কই থাকে? কেউ যদি বাংলাদেশ থেকে, আমরা তো এখন কানাডা বলি, কিন্তু কানাডা গেলে কি বলে? কানাডা। বুঝতে পারছেন? জাপান এরকম করে বলে, বুঝেন নাই? এই যে জিনিসগুলো আছে, তো এই যে ধনী দেশে সব, কেউ ধরেন বাংলাদেশ থেকে কানাডা গেল, কানাডা গিয়ে সে 10 বছর 20 বছর কানাডায় বসবাস করতেছে। তার মানে সে এশিয়া মহাদেশ থেকে কোন মহাদেশে গেছে? উত্তর আমেরিকা মহাদেশে গেছে। এবার সেই সব দেশ থেকে যদি আবার বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এইসব দেশে ফেরত আসা লাগে, এশিয়ার এইসব গরিব দেশে আসা লাগে, তাহলে এটা তার জন্য বোরিং না? বলেন। তার লাইফ স্টাইল ওইখানে কি গর্জিয়াস, এখন যদি আবার এইদিকে আসা লাগে, তার জন্য বোরিং না? তাহলে আমরা বলতে পারি না উত্তর আমেরিকা থেকে এশিয়া আসা বোরিং, উত্তর আমেরিকা থেকে এশিয়া আসা বোরিং। তাহলে এটা মনে রাখার টেকনিক কি? উত্তর আমেরিকা থেকে এশিয়া আসা বোরিং। উত্তর আমেরিকা থেকে এশিয়া আসা বোরিং। এশিয়া আসা কি বলেন? উত্তর আমেরিকা থেকে এশিয়ায় আসা বোরিং। এশিয়া আসা বোরিং। তাহলে বোরিং মানে কি? বোরিং মানে বেরিং প্রণালী। বোরিং মানে কি? বোরিং মানে বেরিং প্রণালী। বোরিং মানে হচ্ছে বেরিং প্রণালী। আর কারে কারে পৃথক করছে? তো লেখাই আছে উত্তর আমেরিকা থেকে এশিয়া। উত্তর আমেরিকা থেকে কাকে? লেখাই তো আছে উত্তর আমেরিকা থেকে এশিয়া, লেখাই আছে। তাহলে এই দুইটার পৃথক করছে। ওকে, তাহলে লিখুন উত্তর আমেরিকা থেকে এশিয়া মহাদেশ। পৃথককারী প্রণালীর নাম কি? উত্তর আমেরিকা থেকে এশিয়া, অথবা এশিয়া থেকে উত্তর আমেরিকা। কোন প্রণালী? বেরিং প্রণালী।
আচ্ছা, চুকচি সাগর এবং বেরিং সাগর যদি সাগর হিসেবে বলেন, যদি কেউ যুক্ত লিখতে চান তাহলে লিখতে পারেন চুকচি সাগর এবং বেরিং সাগর যদি লিখতে চান। আমার কাছে অতটা ইম্পর্টেন্ট মনে হয় না এটারে। একদম একদম সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আপনারা পারবেন, কারণ আপনাদের একটা ক্যাপাবিলিটির ব্যাপারও তো আছে, ঠিক আছে? এই জন্য আমি এভাবে বলতেছি। ওকে, তাহলে উত্তর আমেরিকা থেকে এশিয়ায় আসা বোরিং, বোরিং মানে বেরিং প্রণালী, ঠিক আছে? কারে কারে পৃথক করছে? উত্তর আমেরিকা থেকে এশিয়া মহাদেশ। কয়টা গেল? ওকে, লিখেন 4 নাম্বার সবচেয়ে আলোচিত যে প্রণালী হরমুজ। কি প্রণালী? হরমুজ প্রণালী। কি প্রণালী বলেন তো? হরমুজ প্রণালী। ভিভিআই দিবেন, ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে এটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে আমাদের। তাহলে নিঃসন্দেহে এটার যুক্ত পৃথক দুইটাই আমরা পড়বো, ঠিক আছে না? যুক্ত আর পৃথক দুইটাই পড়বো, যুক্ত পৃথক দুইটাই পড়বো। তো আমরা যখন চিত্র দেখাইছিলাম, এই যে দেখেন, এই হচ্ছে হরমুজ প্রণালী। এইদিকে কে আছে? ইরান আছে। এইদিকে সংযুক্ত আরব আমিরাত, এইদিকে আছে ওমান। তো আমরা যদি বলি পৃথক করছে কাকে কাকে, তাহলে আমরা বলতে পারি ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত, এবং আমরা বলতে পারি ইরান থেকে ওমান, ঠিক আছে? যুক্ত করছি কারে? এইদিকে পারস্য উপসাগর আর ওমানের এই দিকটায় ওমান উপসাগর, এই দুইটার কি করছে? যুক্ত করছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হইলো, এই যে প্রণালীটা এটা তো ইরানের নিয়ন্ত্রণে, তো এই পাশে তো আরব আমিরাতও আছে, আরব আমিরাতের নিয়ন্ত্রণে তো থাকতে পারতো, ঠিক আছে না? তো দেখেন, এই জাহাজগুলো যখন আসে যায় তখন আসলে ইরানের এই উপকূল দিয়ে যাওয়া লাগে, কারণ জাহাজ চলাচলের সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে ইরানের এই উপকূলটা, বুঝতে পারছেন? এই দিক দিয়ে যাওয়ার সুযোগ কম, এই দিক দিয়ে সবচেয়ে ভালো চলাচল করা যায়। তাহলে এই দিকটা কার পাশ? ইরানের পাশ। এই জন্য ইরান ভালো নিয়ন্ত্রণ করতে পারে এটা, বুঝতে পারছেন? ওকে, মানে ওই যে যেমন একটা সুয়েজ খালের মতো একটা খাল বানানো যায়, সুয়েজ খাল যেমন একটা বানাইছে মিশরকে। হ্যাঁ, তখন তো ওইখানে তো কিছু ছিল না, কিন্তু এটা তার থেকে প্রাকৃতিক ভাবে আসে। বন্ধ বন্ধ করে দিয়েছে বানানো, মানে এই টাকা পয়সার অভাব নেই বানাই দেখা, মানে না, চাইলে তো আর এটা সম্ভব না আসলে। আচ্ছা, তাহলে এটা যুক্ত করছে কারে কারে? পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর, আর পৃথক করছে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত অথবা ইরান থেকে ওমান। লিখেন লিখেন, যুক্ত করছে কার? আগে টেকনিকটা লেখেন। লিখেন, ইস পাওয়া তরমুজ খাই না। ইস পাওয়া তরমুজ, অনেকেই পাওয়া তরমুজ খায় না, তরমুজ কিনে খায়। ইস পাওয়া তরমুজ খাই না। পাওয়া তরমুজ কি করি না? খাই না। ওকে, পাওয়া তরমুজ খাই না। তাহলে তরমুজ মানে বুঝছেন হরমুজ। তরমুজ মানে কি? হরমুজ প্রণালী। তরমুজ মানে কি প্রণালী? হরমুজ প্রণালী। ওকে, পৃথক করছে কারে কারে দেখেন। এটা হচ্ছে ইরান, এতে কি ইরান, এটা হচ্ছে ইরান, সাথে সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, দেখছেন না ছবিতে? সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, এই দুইটা প্রচলিত অর্থে এই ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত এই ধরনের ইনফরমেশন সবচেয়ে বেশি প্রচলিত, যদিও ওমানও আছে, বাট পরীক্ষায় আমরা দেখি বা যে কোনো জায়গায় দেখি সংযুক্ত আরব আমিরাত বেশি আসছে, বুঝতে পারছেন? ওকে, পাতে কি? পাতে হচ্ছে পারস্য উপসাগর। পাতে কি? পারস্য উপসাগর, পারস্য উপসাগর। আর ওতে ওমান উপসাগর বা ওমান সাগর, ওমান উপসাগর। ওকে, এই দুইটার কি করছে বলেন? যুক্ত করছে। কোন প্রণালী? তরমুজ মানে হরমুজ। তাহলে যুক্ত করছে পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর, পারস্য উপসাগর প্লাস হচ্ছে ওমান উপসাগর, যুক্ত করছে। ওইদিকে পৃথক করলো কাকে? ইরান থেকে, ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। এর সাথে আর একটা দেশ আছে, সেটা কোনটা? ওমানটা আমরা লিখে দিলাম, ওমান। তাহলে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত আর ওমান। মোহাম্মদ আরিফ হাসান নয়ন, আমাদের দিনাজপুর স্টুডেন্ট। আরজিনা, আসপ্রিয়া, পুষ্প, মার্জিয়া মিমি, মোহাম্মদ স্বাধীন মিয়া, ইয়াসমিন আক্তার, রীতি, রীতা মজুমদার।
ওকে, ডান এইটুকু। এটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রণালী বর্তমানে কোনটা? হরমুজ। পৃথক করছে কাকে কাকে? ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত অথবা ইরান থেকে ওমান। যুক্ত করছে কারে বলেন তো? পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর। এখন এই প্রণালীর বিশেষত্বটা কি? কেন এই প্রণালী সবচেয়ে ইম্পর্টেন্ট? আর পৃথিবীতে সবচেয়ে বেশি তেল সরবরাহ করা এই প্রণালীর মধ্য দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেশি জ্বালানি তেল এই জলধারার মধ্য দিয়ে চলে। বলা হয় বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই প্রণালীর মধ্য দিয়ে চলে। বুঝতে পারছেন? নোট লেখেন একটা, কি লিখবেন? নোট। নোট। বর্তমানে এই প্রণালীটি কার নিয়ন্ত্রণে রয়েছে? প্রণালীটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে এই প্রণালীটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই প্রণালীর মধ্য দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের কয় পার্সেন্ট? জ্বালানি তেলের প্রায় 20% কি করা হয়? চলাচল করে, সরবরাহ করা হয়। 20% এই প্রণালীর মধ্যে দিয়ে সরবরাহ করা হয়। এই জন্য এই প্রণালী সবচেয়ে ইম্পর্টেন্ট। এই প্রণালী যদি বন্ধ হয়, পৃথিবীতে তেলের সংকট দেখা দিয়েছে না বলেন? বিভিন্ন জায়গায় প্রথম দিকে আমরা কঠিন অবস্থা দেখছি, বাংলাদেশে তেল নাই। আমি একবার রংপুরে ক্লাস নিতেছি, তখন দেখি যে রংপুরের পেট্রোল পাম্পে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে গাড়ি দাঁড়িয়ে গেছে, মোটরসাইকেল। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছিল। তবে শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা শুনছে যে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে, দেয় নাই, কিন্তু দিতে পারে। এটি শুনে এরা কি করে দিছে, এটা বলছে হরমুজ প্রণালী বন্ধ, ইরান বোমা টোমা মারতেছে আমাদের জাহাজের উপর, তেল আর আইবে না আগামী 2-1 বছর, তেলের সংকট। বুঝতে পারছেন? ওকে, উম্মে তোহফা অমিত সাহা, ইয়াসমিন আক্তার রীতি। যখন রিটেল সাইডে আসবে তখন হচ্ছে আমরা ওখানে আনসারটা কিভাবে দেবো? যখন এমসিকিউ আসে তখন তো আমরা অপশন টেস্ট করে আনসার দেব। রিটেলে ওটা কিভাবে? যদি ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত দেবেন, ওইটা দিয়েন, ওইটা বেশি প্রচলিত। ওমান তো আছে। না, আমরা রিটেনের কোশ্চেন, আপনার যে রিটেনের যে কোশ্চেন, এটা তো 1 মার্কের কোশ্চেন। 1 মার্কের, শুধু আপনি টু দ্য পয়েন্টে আনসার দিবেন, 1 বাক্যে দিয়ে দিবেন, যেটা চাইবে ওটা দিয়ে দিবেন, আর কিছু না। আবার যদি এরকম কোশ্চেন আসে আপনার 2 মার্কের, 4 মার্কের, আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। তখন টোটালি বিসিএস আমরা রিটেন দিই, 10 মার্কের কোশ্চেন আছে, 15 মার্কের কোশ্চেন আছে, তখন আপনাকে ওই অ্যানালিটিক্যাল লেভেল ওইভাবে দিতে হবে যাতে চাইবে। হ্যাঁ, আঁকতে পারেন, অবশ্যই ম্যাপ আঁকলে বেশি পাবেন, মার্কস পাবেন। না, এক্সাক্ট ম্যাপ তো আপনি আঁকতে পারবেন না। আমি তো কোনো চিত্রই আঁকতে পারি না, আমি সব গোল্লা দিয়ে আঁকি, ধরে নেন যে এইটা সমান এইটা, এটা সমান এইটা। আমি জীবনে কোনোদিন ম্যাপ আঁকি নাই, কোনো চিত্র আঁকতে পারি না এখন পর্যন্ত। বুঝতে পারছেন? শুনছি যে চিত্র না আঁকলে না কি হয় না, বিসিএস এর রিটেনে টেকা যায় না। তো আমি আল্লাহর রহমতে এই যে যেটা লাস্ট ভাইবা দিব আর কি ইনশাল্লাহ 50-এ, এটা আমি কোনো ধরনের কিনে কি নাই, কোনো ম্যাপ আমার জীবনে আমি কোনোদিন ম্যাপ আঁকি নাই, কোনো চিত্র আঁকি নাই। সোজা কথা, এমন কোশ্চেনও ছিল যে চিত্র আঁকুন, চিত্র সহ বর্ণনা করুন আর কি, এটারও চিত্র আঁকি নাই, কারণ পারি না। বুঝতে পারছেন? এরকম বহুত কোশ্চেন ছিল, চিত্র আঁকি। হ্যাঁ, কোন চিত্র জগতের কিছু আঁকি নেই, আমি একদম ডিসক্রিপশন লিখছি, আঁকি নেই, খালি লিখছি। যা আনসার চাইছে ওইগুলো দিস, আমার চিত্র আঁকা লাগবে কেন? গণিত আবার কিসের চিত্র? গণিত তুমি পারি না, আবার চিত্রটা আঁকুন, গণিত তো পারি না, জ্যামিতি ওইসব আনসারই করি না। ওই কথা আমার সাথে আপনার ওইগুলা করে লাভ নেই। আপনারা যা যা পারেন এগুলো দিয়া যুদ্ধে ঝাঁপাই পড়ে, এটাই তো কথা। লিখছেন, বর্তমানে এই প্রণালীটি কার নিয়ন্ত্রণে রয়েছে? ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
রিটেনের রেজাল্ট হইল কটা গেল বলেন তো? ভাইবা হবে এই মাসের শেষের দিকে হয়তো। হ্যাঁ, 5টা লিখেন, 5 নম্বর। ওকে লিখেন জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী? জিব্রাল্টার, নাম শুনছেন না? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার পৃথক আর যুক্ত দুইটাই পড়তে হবে। তাহলে যুক্ত আর হচ্ছে কি পৃথক লিখবেন। যুক্ত করছে আর পৃথক করছে কারে, ধরেন এটা আমার মনে নাই এই মুহূর্তে, যুক্ত করছে কারে আর পৃথক করছে কারে এটা আমার মনে নাই, কিন্তু আমার কি মনে আছে? মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে না? আইজি ভুল করছে 8 বার। কয়বার? আইজি 8 ভুল করেছে। কয় ভুল? মানুষ মাত্র ভুল করে না? এই মেয়ে, মানুষ মাত্রই তো ভুল করে। আর ভুল করে নাকি? ভুল শয়তান বলে ভুল করে না, কথা শুনছেন? শয়তানের কাজই তো ভুল করে। মিয়া ভুল করে না শয়তান। তবে এই ক্ষেত্রে বলতে পারেন যে শয়তান ভুল করে না, কারণ ওর কাজই হচ্ছে ভুল করা, সেই কাজই ও করে। বুঝতে পারছেন? আমাদের এরকম ছোটবেলা আমরা শিখতাম যে মানুষ মাত্রই ভুল করে, ভুল করে না ফেরেশতা। কারা ভুল করে না? এই জন্য বলে তুই কি ফেরেশতা, তোর কি ভুল নেই? আর ভুলের উপর অবিচল থাকে শয়তান। যে ভুল করে সে মানুষ, যে ভুল করে না সে ফেরেশতা। আর যে ভুলের উপর অবিচল থাকে, ভুল করতেই থাকে, এই আলাপালাই কি শয়তান। ওকে, তাহলে আইজি কয় ভুল করেছে? আইজি 8 ভুল করেছে। কয় ভুল? আইজি 8 ভুল করেছে। ওই যে করছে। পুলিশের আইজি কয় ভুল করছে? এগো তো ভুলের কোনো কি নাই, শেষ নাই। এরপর ধরে নিলাম আইজি কয় ভুল করছে? 8 ভুল। জি মানে হচ্ছে জিব্রাল্টার। জি মানে কি বলেন তো? জি মানে হচ্ছে জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী? ভাই আপনি খিসমাইর একটু বসে থাকেন, এই 10টা পড়েন, প্র্যাকটিস করেন, এরপর যদি প্রণালী না পারেন তখন আমার এসে ধরেন, বুঝলেন নাই? তাহলে আতে কি? আফ্রিকা। আতে কি? এই টপিক আপনার শিখতেই হবে, কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর পরিমাণে। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বারবার আসে, সেগুলো আপনি শিখবেন না কেন? তাহলে আফ্রিকা থেকে ইউরোপ, দেখেন এর আগে আমরা আফ্রিকা এশিয়া পড়াইছি, আফ্রিকা থেকে এশিয়া বাবেল মন্দে পড়াইছি না? আবার এশিয়া থেকে ইউরোপ পড়াইছি, কিন্তু আফ্রিকা থেকে ইউরোপ কিন্তু এই পড়াইতিস। আফ্রিকা থেকে ইউরোপ এই দুইটার পৃথক করছে নাকি যুক্ত? পৃথক করছে। আচ্ছা, যুক্ত করছে কারে? 8 মানে আটলান্টিক মহাসাগর। 8 মানে কি? 8 মানে আটলান্টিক মহাসাগর। 8 মানে কি? আটলান্টিক মহাসাগর। আর ভুল মানে ভূমধ্য সাগর। দেখেন একটা মহাসাগর আর একটা কি সাগর, ভূমধ্য সাগর। এই দুইটার কি করছে? যুক্ত করছে। এই দুইটার যুক্ত করছে। ওকে, তাহলে আমরা এখানে লিখি যুক্ত করছে আটলান্টিক মহাসাগরের সাথে। আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর প্লাস হচ্ছে ভূমধ্য সাগর, দুইটার কি করছে? ভূমধ্য সাগর দুইটার কি করছে বলেন? যুক্ত করছে। পৃথক করছে কারে? আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপ মহাদেশ। আফ্রিকা থেকে কাকে? আফ্রিকা থেকে ইউরোপ, অথবা ইউরোপ থেকে আফ্রিকা। আফ্রিকা থেকে ইউরোপ অথবা ইউরোপ থেকে আফ্রিকা। কোন প্রণালী? জিব্রাল্টার। কয়টা গেল বলেন? 5টা। আর কয়টা বাকি আছে? মাত্র 5টা। নাতাশা ইসলাম, এম কে জান্নাতি। ওকে, ডান। যাদের হাতে লেখা স্লো তারা কি খাবেন? অনলাইনে যারা আছেন হাতে লেখা যাদের স্লো তারা কি খাবেন বলেন? ডান। এ ভাই লিখছেন? আপনি তো দুর্বল কেন ভাই? কিসের ভিটামিন? যা খাইতে বলছে এইগুলো খায় না উনি। ডান। পরেরটা 6 নম্বর লিখেন। 6 নম্বর প্রণালী লিখেন তাতার। কি প্রণালী? তাতার প্রণালী। তাতার, তাতার প্রণালী। এটা শুধু পৃথক পড়বেন। শুধু কি পড়বেন? দেখেন শাখালিন দ্বীপ আছে না? শাখালিন দ্বীপ, শাখালিন, শাখালিন দ্বীপ থেকে রাশিয়া। এটা অনেকে শাখা নীল বলে। শাখালিন দ্বীপ থেকে রাশিয়া, অথবা রাশিয়া থেকে শাখালিন দ্বীপ। শাখালিন দ্বীপ থেকে রাশিয়া, অথবা রাশিয়া থেকে শাখালিন দ্বীপ।
ওকে, এখন দেখেন পৃথিবীতে যত দেশ আছে দেশগুলোর আমরা বলি মাতৃভূমি, দেশগুলো মায়ের মতো। আর বলি না বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। কখনো কি বলছি বাংলাদেশ আমাদের পিতৃভূমি? দেশ হচ্ছে, হ্যাঁ এটা বল, এটা তো ঠিক, যুক্তি তো ঠিক আছে। হ্যাঁ, এই যুক্তির জন্যই পৃথিবীতে সকল দেশ মাদারল্যান্ড। আর রাশিয়া বলছে সবাই মাদার হইলে একজন তো ফাদার হওয়া লাগবে, তাহলে আমি হইলাম ফাদারল্যান্ড। তাহলে মনে রাখেন পৃথিবীতে সকল দেশ মা, একমাত্র বাবা দেশকে রাশিয়া। তাহলে পৃথিবীর সকল দেশ হচ্ছে ফেমিনিন জেন্ডার, একমাত্র ম্যাসকিউলিন দেশ হচ্ছে কোনটা? রাশিয়া। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন দেখেন খেয়াল করে দেখেন এই যে শাখালিন দ্বীপ, এই শাখালিন টিন এগুলো সব হচ্ছে কি নারীবাচক। যার মধ্যে কোমলতা আছে, স্নেহ আছে, সে হচ্ছে ফেমিনিন জেন্ডার। যার মধ্যে হচ্ছে তেজ আছে, তেজ, আর হচ্ছে ম্যাসকিউলিন। বুঝতে পারছেন? এই এই যে লাভ, এটা ম্যাসকিউলিন না ফেমিনিন বলতে পারেন? এখন এই যে আপুরে বলবে এটা নিঃসন্দেহে ফেমিনিন। লাভ শব্দটা বলতে পারেন? এটা ম্যাসকিউলিন। ভালোবাসার তেজ আছে, তেজ, ভালোবাসা কি আছে? এটা ম্যাসকিউলিন জেন্ডার। বুঝতে পারছেন? কারণ ভালোবাসা দিয়ে যারা মারা যায় তার তার কোনো অস্ত্র লাগে না। এটা রবীন্দ্রনাথ বলছে। রবীন্দ্রনাথ বলছে কিনা আমি জানি না, ওনার নামে চালাই দিলাম আর, কারণ এই ধরনের কথাবার্তা তো উনিই বলে। ওই যাই হোক, ইসরায়েলও বলা হয় সাধারণত, ইসরায়েলও অনেক সময় ফাদারল্যান্ড বলা হয়। তবে রাশিয়া একদম পরিপূর্ণভাবে কি বলেন, এইরকম কোশ্চেন দেখেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি কে? রাশিয়া। সাধারণত পৃথিবীর সকল দেশ হচ্ছে কি মাদারল্যান্ড আর হচ্ছে ফাদারল্যান্ড। এই শাখালিন হয়েছে কি? শাখালিন নারী, রাশিয়া হয়েছে পুরুষ। এই তাতার, দেখেন একটা শব্দ আছে ভাতার, এটার আমরা নেগেটিভ অর্থে নেই, আসলে এটা শব্দটা নেগেটিভ না। ভাতার মানে যে ভাত দেয়, সমাসবদ্ধ পদ, যে ভাত দেয় তাকে বলে ভাতার, মানে স্বামী। ভাত তো অনেকেই দেয়, কিন্তু ভাতার মানে স্পেসিফিক স্বামী। সমাসের যার ভিন্ন অর্থ আছে, ঠিক আছে না? পঙ্কে জন্মে যাব, এটা কি? পঙ্কজ মানে পদ্ম। তাহলে পঙ্ক মানে পুকুর, পুকুরে মাছ জন্মে, শাপলা জন্মে, অনেক কিছু জন্মে, কিন্তু পঙ্কজ মানে আমরা কারি বুঝি পদ্ম। তাহলে যে ভাত দেয় তারে বলে ভাতার। এখন এটা যদি হয় নারী, এটা যদি পুরুষ, তাহলে আমরা বলতে পারি শাখালিনের ভাতার রাশিয়া। লিখেন শাখালিনের ভাতারকে, শাখালিনের ভাতার রাশিয়া। ভাতার মানে তাতার, তাতার মানে ভাতার। তাহলে ভাতার মানে তাতার প্রণালী। তাহলে শাখালিন, শাখালিন দ্বীপ থেকে রাশিয়া, শাখালিন দ্বীপ থেকে রাশিয়া, অথবা রাশিয়া থেকে শাখালিন দ্বীপ কোন প্রণালী বলেন? তাতার। লিখছেন? লিখতে থাকেন, চাপ নিয়েন না। কি নিয়েন না? চাপ নিয়েন না। ওকে, ডান। কয়টা গেল? 6টা। আর কয়টা? ওকে, লিখেন মালাক্কা প্রণালী। কি প্রণালী? মালাক্কা, মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী। শুধু পৃথক পড়বেন, শুধু পৃথক। সুমাত্রা থেকে মালয়েশিয়া, সুমাত্রা দ্বীপ আছে না ইন্দোনেশিয়া, সুমাত্রা দ্বীপ, সুমাত্রা দ্বীপ থেকে মালয়েশিয়া, সুমাত্রা দ্বীপ থেকে মালয়েশিয়া, সুমাত্রা দ্বীপ থেকে কি মালয়েশিয়া, অথবা মালয়েশিয়া থেকে সুমাত্রা দ্বীপ, সুমাত্রা দ্বীপ থেকে মালয়েশিয়া, অথবা মালয়েশিয়া থেকে সুমাত্রা দ্বীপ। কোন প্রণালী? মালাক্কা। কোন প্রণালী? মালাক্কা। দেখেন একটা শব্দ আছে না মাল, এই যে মাল শব্দটা আছে, এই মাল মানে কি আসলে? মাল মানে পণ্য। এই যে আমি যদি বলি এগুলো কি, এই যে মালামাল গুলো ধরেন, এগুলো মাল, ঠিক আছে না? মালামাল, পণ্য। আক্ষরিক অর্থ মাল মানে হচ্ছে পণ্য। এটা মালের কিছু পজিটিভ কিছু নেগেটিভ ব্যবহার আছে, এটা ব্যবহারের উপর ডিপেন্ড করে। আমরা যদি বলি যে স্যার এত সুন্দর পড়ায়, স্যারটা একটা মালই, আমার পিছনে বসে বলি না এরকম। আমাদের টিচার ছিল সিআর আবরার, সাবেক সাবেক শিক্ষা উপদেষ্টা ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা ছিলাম ওই স্যারের লাস্ট ব্যাচ, আইআর ডিপার্টমেন্টে আমরা ছিলাম স্যার লাস্ট ব্যাচ। তো স্যার এত দুর্দান্ত পড়াইতো, ফার্স্ট সেমিস্টারে ওনারে আমরা পাইছি, এরপর উনি অবসর নিচ্ছে, এখন তো শিক্ষা উপদেষ্টা হয়েছিল। স্যার দুর্দান্ত পড়াইতো, মানে স্যারে আমরা এরকম বলতাম স্যারে তো একটা মালই, স্যারে কি পণ্য বলেন? তাহলে এই স্যার একটা জিনিয়াস। তবে মালের কিছু নেগেটিভ ব্যবহারও আছে, ওটা বুঝতেই পারছেন। ধরেন কোনো নারীরে যদি বলে যে মাল যায়, তাহলে একটা ঝামেলা হয়ে যায়, হোয়াট এভার। তবে খুব খারাপ কিছু না। কবি বলছেন এটার
একটা ফুল মিনিং আছে, মোস্ট অ্যাট্রাকটিভ লেডি, সবচেয়ে আকর্ষণীয় যে সুন্দরী নারী, এটা সাধারণত কি বলা হয়? এটা খারাপ কিছু না, আসলে এরকম নেগেটিভ কিছু না। লেখেন সুমাত্রা, সুমাত্রা মালয়েশিয়ার মাল, সুমাত্রা এটা মানে হচ্ছে মালাক্কা প্রণালী। ক্লাসটা লাইভে আছে তো এই জন্য আমরা আপনাদের অত ডিটেলস বললাম না, কারণ আমাদের সবসময় হয় কি আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলা লাইভে দিয়ে আমাদের যে প্রতিভা আছে এটারে দমাই রাখা হয়, বুঝতে পারছেন? সুমাত্রা মানে সুমাত্রা দ্বীপ, সুমাত্রা মানে কি? সুমাত্রা দ্বীপ। মালয়েশিয়া মানে কি বলেন তো? মালয়েশিয়া। আচ্ছা, এই যে সুমাত্রা দ্বীপটা কোন দেশের? সুমাত্রা দ্বীপটা কিন্তু ইন্দোনেশিয়ার। সুমাত্রা দ্বীপটা মূলত কোন দেশের? ইন্দোনেশিয়া। সুমাত্রা দ্বীপটা হচ্ছে ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে মালয়েশিয়াকে পৃথককারী প্রণালীর নাম কি? মালাক্কা প্রণালী। পৃথক করছে সুমাত্রা দ্বীপ থেকে মালয়েশিয়ার মালাক। দেখেন এটা বিশ্বের দীর্ঘতম প্রণালী। এটাই কি? এটাই বিশ্বের দীর্ঘতম প্রণালী। নট, এটাই বিশ্বের দীর্ঘতম প্রণালী। এটি বিশ্বের, এটাই বিশ্বের কি? দীর্ঘতম প্রণালী। এটাই বিশ্বের দীর্ঘতম প্রণালী। বিশ্বের দীর্ঘতম প্রণালী কোনটা? মালাক্কা। ডান। কয়টা গেল বলেন? শোনেন, আপনার একটাই দায়িত্ব, সেটা হচ্ছে মুখস্থ করবেন। আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন, কিন্তু কি করবেন? ওই ডায়লগটা দিলাম না। বুঝলেও মুখস্থ করবেন, না বুঝলেও মেমোরাইজিং ইজ দ্য আলটিমেট গোল। বুঝতে তো ঠিক আছে, বুঝতে লাভ আছে, কিন্তু দিন শেষে আপনার কি করতে হবে? বুঝতে পারছেন? যারা বলে যে জিকে আসলে মুখস্থ করার কিছু না, আপনার বোঝা লাগবে, এটা আসলে ভুল বলে। এটা আসলে হুদেই চাপা মারে। বুঝতে পারছেন? বুঝেন নাই? বলেন শ্রীলঙ্কার, আচ্ছা বলেন তো আপনার ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। থিম্পু না? আচ্ছা বলেন পাকিস্তানের রাজধানীর নাম কি? ইসলামাবাদ। পাকিস্তানের রাজধানী কি? বুঝছেন এইটা? বলেন বুঝছেন? এটা কি বুঝলেন? এটা আপনি মুখস্থ করবেন। কথা বুঝেন নাই? বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন। দিন শেষে মুখস্থ করবেন। ছোটবেলায় হাট্টিমা টিম টিম পড়ছেন না? বুঝে বুঝে কি করবেন? হাট্টিমা টিম মানে এটা অর্থ বের করতে পারবেন আপনি? পারবেন না। এবার প্রাইমেতে আমার জিজ্ঞেস ছিল একটা সারা বলেন, পরে আমি বললে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। বুঝতে পারছেন? হোয়াট এভার। এখন এই যে জিনিসগুলো বুঝতে হবে। আপনি বুঝলেও মুখস্থ করবেন, তবে বুঝে মুখস্থ করতে পারলে ভালো। বুঝতে পারছেন? ওকে, আপনি মুখস্থ করে ফেলবেন সুমাত্রা মালয়েশিয়ার মাল। মাল মানে মালয়েশিয়া, মাল মানে মালাক্কা, পৃথক করছে সুমাত্রা থেকে মালয়েশিয়ার। শেষ। আপনি বোঝাবুঝি লাগবে না, আপনি ম্যাপে খোঁজাখুঁজি লাগবে না। বেশি ম্যাপ খুঁজতে গেলে দেখবেন উল্লি চিত্রাই করছেন। বুঝলেন নাই? ঝামেলাস। এত ম্যাপের পণ্ডিত লাগবে না, পরীক্ষা লোকে পড়েন, চাকরিতে যেরকম আসে সেরকম পড়েন। তাহলে বিশ্বের দীর্ঘতম প্রণালীর নাম কি? ওকে, 8 নম্বর লিখেন সুন্দর প্রণালী। কি প্রণালী? সুন্দর প্রণালী। কারে কারে পৃথক করছে? শুধু পৃথক পড়বেন। ওই যে সুমাত্রা দ্বীপটা, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে ইন্দোনেশিয়ার আর একটা দ্বীপ, সেটা হচ্ছে জাভা দ্বীপ। আমরা জানি জাভা দ্বীপ, সুমাত্রা দ্বীপ, এগুলো কার দ্বীপ? ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। কিন্তু বিশ্বের বৃহত্তম দ্বীপকে? গ্রিনল্যান্ড। বিশ্বের বৃহত্তম দ্বীপকে? আর বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র? এই যে কনফিউশনে পড়ছেন না, এই কনফিউশন দূর করার জন্যই আমার লেখা বই জিকে কনফিউশন রিমুভার আসতেছে। কি আসতেছে? কনফিউশন। এই যে কনফিউজিং জিনিসগুলো একসাথে দেয়া একদম। শোনেন শোনেন, এই যে যেভাবে টপিক পড়াই এইভাবে বইতে লেখা, মনে হইবে যেন আমি পড়াই। বই পড়বেন মানে মনে দেখবেন যে আমি সামনে আসি। বুঝতে পারছেন? এরকম মনে। বইটা পাবেন আগামী 2 দিনের মধ্যে ইনশাল্লাহ। বইয়ের নাম কি বলেন? কনফিউশন। দাম রাখছি মাত্র 100 টাকা আপনাদের সাথে। বুঝেন নাই? কোম্পানির প্রচারের সাথে এই বইয়ের দাম রাখা হয়েছে মাত্র 100 টাকা। 100 টাকা 100 টাকা। যখনই বই হিট হয়ে যাবে তখন দাম বাড়িয়ে দিব। বুঝলেন না? এটা কিনে ফেলাই। তাহলে নাম লিখছেন জিকে কনফিউশন রিমুভার। ওকে, যারা লিখতে চান, যারা হচ্ছে কোথায় পাবেন, এটা হচ্ছে দিস ইজ মাই পার্সোনাল নাম্বার। আবার মিস কল দিয়েন না, আর অপ্রয়োজনে কল দিয়েন না। 064119498. এই বই কেন কিনবেন? অন্য বই থাকার পর আপনি এই বই কেন কিনবেন? কারণ
100 টাকার বইয়ে আপনি অন্তত 1000 টাকার উপকার পাবেন। আপনি ওই যে বড় বই দেখে তো উল্টেই চিত্রাই করেন। এই বইতে এমন এমন জিস্ট অংশটা দেওয়া হয়েছে যেগুলো শুধু পরীক্ষায় আসে, এইরকম অংশগুলোই, এবং কনফিউজিং জিনিসগুলো একত্র দেয়া। যেমন শান্তি শহর রোম, কিন্তু সকালবেলার শান্তি দক্ষিণ কোরিয়া। বুঝেন নাই? বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় কাকে? প্রেরি অঞ্চলকে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়িকে ইউক্রেন। এভাবে কনফিউজিং জিনিস একসাথে উপস্থাপন করা হয়েছে। ফেয়ার ফ্যাক্টস যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, কিন্তু ইন্টারফ্যাক্টস রাশিয়ার বার্তা সংস্থা। বুঝতে পারছেন? ওকে, 2 দিনের মধ্যে চলে আসবে। এখন যেহেতু সব লাইব্রেরিতে পাবেন না, এই জন্য আপাতত আমাদেরকে কাছ থেকে অর্ডার করতে পারেন, পাঠাই দেবো ইনশাল্লাহ। ডান। ওকে, লেকচারই ফ্রি। তাইলে সুন্দর প্রণালী কারে কারে পৃথক করছে? সুমাত্রা দ্বীপ থেকে জাভা দ্বীপ। মনে রাখবেন কেমনে? মনে রাখবেন সুমাত্রা দ্বীপ থেকে জাভা দ্বীপ কেমনে মনে রাখবেন? লিখবেন সুজা সুন্দরবন। সুজা কই? সুজা সুন্দরবন। সুজা কই? সুজা সুন্দরবন। সুজা মানে সুমাত্রা, সুজা মানে কি? সুমাত্রা দ্বীপ। যা মানে জাভা দ্বীপ। যা মানে কি দ্বীপ? জাভা দ্বীপ। আর পৃথক এই প্রণালীর নাম কি? সুন্দর প্রণালী। প্রণালীর নাম কি বলেন? সুন্দর প্রণালী। তাহলে সুন্দর প্রণালী কারে কারে পৃথক করছে? সুমাত্রা দ্বীপ থেকে জাভা দ্বীপ। ওকে, কয়টা গেল বলেন? মাত্র 8টা। দেখেন আমরা এত টাইম নিয়ে কেন পড়াইতেছি প্রণালীটা বলেন? ভাই অনেক আনইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো পড়ে আপনি সময় খুয়াইবেন, আর ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি সময় দেবেন, এটা তো হইতে পারে না। এই জিনিসগুলো প্রচুর কোশ্চেন আসে, আপনি দেখেন নিবন্ধন 10-20 গ্রেড, প্রাইমারি, বিসিএস বলেন, সব জায়গায় প্রচুর কোশ্চেন আসে। তাহলে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা ভালো করে পড়বেন না? ওকে, ডান। সুমাত্রা দ্বীপ থেকে জাভা দ্বীপ। এর আগেরটা বলেন তো, সুমাত্রা দ্বীপ থেকে সুমাত্রা দ্বীপ থেকে মালয়েশিয়ার পৃথক করছে কে? মালাক্কা। সুমাত্রা থেকে মালয়েশিয়ারে মালাক্কা, সুমাত্রা থেকে জাভারে সুন্দা। ভালো করে মনে রাখেন। তাহলে 8টা গেল, ঠিক আছে না? 9 নম্বর লিখেন পক প্রণালী। কি প্রণালী? পক। পক প্রণালী। পক প্রণালী। শুধু পৃথকটা দেখেন, পৃথক। ভারত শ্রীলঙ্কা। ভারত আর কারে? ভারত শ্রীলঙ্কার পৃথক করছে। ফেসবুকে একটা অপশন আছে না, পোক? পোক ফেসবুকে একটা অপশন আছে কি? পোক। পোক মানে কি বলতে পারেন? পোক মানে কি? এটা কাউরে পোক করা মানে কি? খোসা মারা। খোসা মারা। আপনি যদি কাউরে পোক করেন ফেসবুকে, তাহলে তার কাছে একটা নোটিফিকেশন আসবে, যেমন আব্দুল কুদ্দুস পোক টিউব। বুঝেননি? আব্দুল কুদ্দুস তোমার কি মারছে? গুতা মারছে। কারণ ওই তো ওইটাই তো মোটামুটি আক্ষরিক অর্থে। ঠিক আছে। তাই ভারত শ্রীলঙ্কার কি করলো? ভারত শ্রীলঙ্কার কি করলো? খোসা মারলো। ভারত শ্রীলঙ্কাকে পোক করলো। ভারত শ্রীলঙ্কার কি করলো? ভারতের কাজই তো খোসাখুসি করা, বুঝেন নাই? পোক করলো। তাহলে পোক মানে কি? পক। পোক মানে কি বলেন? পক প্রণালী। পোক মানে হচ্ছে পক প্রণালী। কারে কারে পৃথক করছে? ভারত থেকে শ্রীলঙ্কা। লেখাই তো ভারত শ্রীলঙ্কা। ভারত শ্রীলঙ্কাকে পোক করলো। তো লাস্ট ওয়ান, প্রণালীর সর্বশেষ যেটা, ডান ডান, পরেরটা লাস্ট, ফ্লোরিডা। কি প্রণালী? ফ্লোরিডা। ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা। ফ্লোরিডা প্রণালী। যুক্ত পৃথক দুইটাই পড়েন। যুক্ত করছে কারে আর পৃথক। এই 10টা প্রণালী যদি পারেন তাহলে আপনি লালে লাল বাবা শাহজালাল। তাহলে ফ্লোরিডা প্রণালী যুক্ত করছে আর পৃথক করছে কারে। আমরা বলি না এই তারিখে তোর কি বা হবে, এরকম কথা বলি না, যে অমুক তারিখ তোর কি বা আছে। লেখেন 8 মে ফ্লোরিডার কি বা। 8 মে ফ্লোরিডার কি বা, এরকম বলি না? কি বা 8 মে ফ্লোরিডার কি বা হবে। কয় তারিখ? 8 মে ফ্লোরিডার কি বা হবে। তাহলে দেখেন ফ্লোরিডা মানে ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা মানে কি? ফ্লোরিডা মানে কি বলেন তো? ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা মানে কি? ফ্লোরিডা প্রণালী।
এই জায়গার নামও ফ্লোরিডা। এই ফ্লোরিডা প্রণালী, ফ্লোরিডা আমরা জানি যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য ফ্লোরিডা, ঠিক আছে না? তাহলে ফ্লোরিডা প্রণালী পৃথক করছে কারে? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে। কাকে? কিউবা মানে হচ্ছে কিউবা। কিউবা মানে কি? কিউবা। কিউবা মানে হচ্ছে কিউবা। এই কিউবা থেকে যুক্তরাষ্ট্রকে পৃথককারী প্রণালীর নাম কি? ফ্লোরিডা। 8 মানে বুঝতেই পারছেন আটলান্টিক মহাসাগর। 8 মানে কি? আটলান্টিক মহাসাগর। 8 মানে হচ্ছে আটলান্টিক মহাসাগর। মে মানে হচ্ছে মেক্সিকো উপসাগর। মে মানে কি বলেন? মেক্সিকো উপসাগর। এই দুইটারে কি করছে? যুক্ত করছে। তাহলে আমরা লিখি যুক্ত করছে আটলান্টিক মহাসাগর থেকে মেক্সিকো উপসাগর। আটলান্টিক মহাসাগর থেকে মেক্সিকো উপসাগর। আটলান্টিক মহাসাগর প্লাস মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর এই দুইটারে কি করছে? যুক্ত না কি পৃথক? যুক্ত। পৃথক করছে কারে? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য? ফ্লোরিডা থেকে। তাহলে ফ্লোরিডা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কাকে পৃথক করছে? কিউবা। কিউবারে পৃথক করছে। অথবা কিউবা থেকে যুক্তরাষ্ট্রকে। এইটুকু লেখেন, লেখে একটু কি মারেন? কিস মারেন। লেখে কি মারেন? কিস। টেক এ ব্রেক ফর 2 seconds। কয় সেকেন্ডের জন্য কিস মারবেন? 2 সেকেন্ড। একটু রেস্ট নেন, কিস মারেন। তাহলে কয়টা করেছি বলেন? 10টা। আপনারা কি তেনাই গেছেন? দুর্বল হয়ে গেছেন? ওকে, কেবল গেছে প্রণালী। ক্লাসের 1 ঘন্টা গেছে, আরো তো 1 ঘন্টা আছে। এই বয়সে থাকবেন স্ট্রং। কি থাকবেন? স্ট্রং। এই বয়সে দুর্বল হয়ে যান, তাহলে কি হইল? আপনি মিজানুর রহমান লেখছেন টেকনিক শিখতে শিখতে কোনটা কোনটা টেকনিক সেটাই কনফিউজ। ওই কনফিউজ দূর করার জন্যই আমার বই আসতেছে কনফিউশন রিমুভার। যেখানে আপনি কনফিউশন শব্দটা পাবেন তখনই মনে করবেন কনফিউশন। ওকে, খেয়াল করে দেখেন। আছে আরো অনেক প্রণালী, আপনার ভালো লাগলে পড়ে নিন। না, আর আলোচনা করবো না, এই 10টাই পড়ব। আর কোন প্রণালী এখন বহুত কিছু আছে পড়ানো, ঠিক আছে? আমার 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 একটা পলিসি আছে, আমি 10টাই পড়াই। এর বাইরে তো আপনার ভালো লাগলে আপনি পড়েন, সিম্পল, বুঝলেন? এর বাইরে যদি আপনার ভালো লাগে পড়েন। আর তো অনেক কিছু আছে, টিচার তো সব পড়াবে না। হ্যাঁ অবশ্যই, 100%। তাহলে এগুলো সব কি? ন্যাচারালি ক্রিয়েটেড। এগুলো কোনো মানুষ বানায়নি। হ্যাঁ, কৃত্রিমটা আপনি প্রণালী বলতে পারবেন না। কৃত্রিমটা খাল। কৃত্রিমটা কি? এই জন্য সুয়েজ কি? খাল। পানামা। আচ্ছা, আমরা কয়েকটা খালও পড়াবো জাস্ট দেখার জন্য, ঠিক আছে? এখন খেয়াল করেন, ভালো করে বুঝছেন, এই 10টা প্রণালী পড়াইস। আচ্ছা, আমরা যদি বলি বাবা মানে কি প্রণালী? যারা বলছেন যে টেকনিক, অনেকে আবার বলে যে টেকনিক মনে রাখার জন্য আর একটা টেকনিক দেন। বুঝতে পারছেন? টেকনিক মনে রাখার জন্য আরেকটা টেকনিক। আচ্ছা বলেন, বাবা মানে? বস মানে? মাল মানে? ভাতার মানে? তাতার। সুন্দর মানে? সুন্দর প্রণালী। সুজে সুন্দরবন। সুন্দর মানে সুন্দর প্রণালী, ঠিক আছে? পক মানে? পক প্রণালী। বোরিং মানে? বেরিং প্রণালী। আচ্ছা, আপনারা যদি জিজ্ঞেস করি, বলেন কার বাবা কে? আফ্রিকার বাবা এশিয়া। তাহলে বাবা মানে? আফ্রিকা থেকে এশিয়ার পৃথক করছে। পৃথক গুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি বলি এশিয়ার বস কে? বস মানে? বসফরাস প্রণালী। তাহলে কারে কারে পৃথক করছে? এশিয়া, ইউরোপ। এশিয়ার বস ইউরোপ, মোরে কালো। মোরে কালো, মরমর সাগর, কৃষ্ণ সাগর, ঠিক আছে না? আচ্ছা, আমরা যদি বলি শাখালিনের ভাতার রাশিয়া। ভাতার মানে? কারে কারে পৃথক করছে? রাশিয়া শাখালিন দ্বীপ। পারবে না? উত্তর আমেরিকা থেকে এশিয়া আসা বোরিং। বোরিং মানে? বেরিং প্রণালী। কারে কারে পৃথক করছে? উত্তর আমেরিকা থেকে এশিয়া, ঠিক আছে না? ওকে, তাহলে এভাবে করে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে পারবেন। প্র্যাকটিস না করলে পারবেন না, সিম্পল, ঠিক আছে না? আচ্ছা, অনেকেই বলতেছেন স্যার পুরাণদের ফ্রি দিয়ে উদ্বোধন করেন, মানে বই পুরাণদের ফ্রি দিয়ে উদ্বোধন করেন। শোনেন, এটা যেই পরিমাণ বই মানুষ গিফট চাইছে, সংখ্যাটা প্রায় 60,000। কয় হাজার? 60,000। আর আমরা প্রথম বই ছাপাইতেছি 3,000 কপি। কয় কপি? 3,000 কপি। ভাবতেছি বই যা ছাপাই সব গিফট দিব ইনশাল্লাহ। গিফট দিয়া
আর ওরা যা আছে জীবন যৌবন সব বিক্রি করে দিয়া এবার আবার পরে বইসা পাবো, কারণ এত কবি বই তো আমরা দিতে পারবো না। তাহলে গিফট চাইছেন অন্তত 4,000 জন মানুষ, আমরা গিফট দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা কন্ডিশন আছে। ধরেন গিফট তো আপনারা কুরিয়ারে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কুরিয়ার পাঠানোর জন্য যে সার্ভিস চার্জটা আছে 250 টাকা, এটা আমাদেরকে দিতে হবে। কয় টাকা? আপনার বই গিফট দিব, কিন্তু কুরিয়ার সার্ভিস দিতে হবে কত? 250 টাকা, ঠিক আছে? আর কোনো সমস্যা নেই, বই আপনার গিফট দিয়ে দেবো, কোনো সমস্যাই নেই। আর ক্লাসে পাবেন ইনশাল্লাহ, ক্লাসে পাবেন। দেখছেন এই যে বই আসার আগে আপনাদের মতো এত এই যে এক্সাইটমেন্ট, দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট, ওটাই হচ্ছে সার্থকতা যে বই লিখতেছি, আপনারা নিবেন, ঠিক আছে না ভাই? আর প্রচার করে দেবেন বেশি বেশি, ঠিক আছে? একটা প্রচার করে দিবেন, আর প্রচার করে দিবেন, তাহলে সব হইবে। টিচারের প্রচার করা মানে কি আপনারা সব বুঝতে পারছেন? আরে টাকা পয়সা দিব না, যাই লিখেন, লিখছেন? ওকে ডান। তাহলে এইটুকু প্রণালী গেলে এবার লেখেন বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি খাল। বিশ্বের গুরুত্বপূর্ণ কমলে কি চলে গেছে আবার বিশ্বের, এখন একটু প্রণালীর সাথে একটু খালের একটু কি করেন পার্থক্য করেন। বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ খাল, বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি খাল বলেন। এই যে খাল, এগুলো কি মানুষ কাটছে নাকি এমনি এমনি সৃষ্টি হয়েছে? মানুষ কাটছে। তাহলে প্রণালী আমরা দেখলাম, কয়েকটা খালের নাম পড়বো, জাস্ট কয়েকটি খাল শুধু নাম পড়বো, শুধু নাম। কি খাল আছে? সুয়েজ খাল, সবচেয়ে আলোচিত। কোন খাল? সুয়েজ খাল। মালিককে? মালিক হচ্ছে মিশর, মালিক মিশর। আচ্ছা, সুয়েজ খাল কারে কারে যুক্ত করছে? শুধু এইটুকুই যুক্তটা পড়েন। সুয়েজ খাল লোহিত সাগরের সাথে কোন সাগরকে যুক্ত করছে? লোহিত সাগরের সাথে ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। শুধু এইটার একটুকু পড়েন, কারণ সুয়েজ খাল আলোচনা আছে। সুয়েজ খাল লোহিত সাগরের সাথে ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। ভূমধ্য সাগর কি করছে? যুক্ত করেছে। ওকে, এরপর যেটা আছে লিখবেন পানামা খাল। কি খাল? পানামা খাল। কোথায় অবস্থিত? পানামায়। কোথায় অবস্থিত? পানামায়। পা নামা নাকি পা উঠা? পানামা। ওকে, কিয়েল খাল জার্মানিতে। কিয়েল খাল কোথায়? এগুলো টুকটাক আপনারা একটু পড়ে নেবেন। কিয়েল খাল হচ্ছে জার্মানি। কিয়েল খাল কই? জার্মানি। কিয়েল খাল হচ্ছে জার্মানি। গ্রান্ড খাল আছে চীনে অবস্থিত, পৃথিবীর দীর্ঘতম খাল। গ্রান্ড খাল, গ্রান্ড, এই লাস্ট, এটাই লাস্ট, এই প্রণালী আর খাল নিয়ে এটাই লাস্ট। গ্রান্ড খাল চীনে অবস্থিত। কোথায়? চীনে অবস্থিত। এটি বিশ্বের দীর্ঘতম খাল। এটি বিশ্বের দীর্ঘতম খাল। খাল মানে হচ্ছে মানুষ কাটছে, খনন করছে। এটি বিশ্বের দীর্ঘতম খাল। এটি বিশ্বের দীর্ঘতম খাল। বলেন বিশ্বের দীর্ঘতম প্রণালী কোনটা? বিশ্বের দীর্ঘতম প্রণালী মালাক্কা। বিশ্বের দীর্ঘতম খাল গ্রান্ড খাল। অনলাইনে যারা আছেন, জান্নাতুল ফেরদৌস, এমএসটি ববি, মুস্তাফিজুর রহমান, মৃত্তিকা মির্জা। ওকে, আর কারা আছেন দেখি? তাহলে এই সুয়েজ খাল মালিক হচ্ছে মিশর। পানামা খাল পানামা অবস্থিত। কিয়েল খাল জার্মানিতে। আচ্ছা, গ্রান্ড খাল হচ্ছে চীনে। আবু রায়হান। ওকে, ডান এটুকু। এবার আসেন আমরা একটু কোশ্চেন দেখি, দেখি কোশ্চেনের উত্তর আপনারা পারেন কিনা। একটু দাঁড়াইলাম, সমস্যা নেই, একটু দাঁড়ান না, বলবেন যে একটু খিস মারেন। কি মারেন? খিস মারেন। মুস্তাফিজুর রহমান, শান্তনা খাতুন শান্তনা, স্বাধীন মিয়া, কুলসুম আক্তার, হাসান ইমরান, কবির হাসান, মালাক্কা, মানিক মন্ডল, জান্নাতুল। ওকে, ঠিক আছে। এবার একটু কিছু কোশ্চেন দেখি আমরা। আপনারা কি বুঝতেছেন? তাহলে প্রণালী প্রাকৃতিক ভাবে হয়েছে নাকি মানুষ বানাইছে? প্রাকৃতিক ভাবে হয়েছে। আর খাল মানুষ কাটছে। খাল কাটতে কি আনছে? কুমির আনছে। কুমির কিন্তু একলা একলা না, মনে রাখেন। ওকে, দেখেন তাইলে একটু দেখেন, বলে নিচের কোনটি দীর্ঘতম প্রণালী? হরমুজ, মালাক্কা, বাবেল বন্দর, বেরিং। সহজ সহজ না? বলে এককালে সহজ, এককালে সহজ, এককালে কি? ওকে, বলেন
হরমুজ প্রণালী কাকে কাকে যুক্ত করেছে? পারস্য উপসাগর আর ওমান উপসাগর। সহজ না বলেন? সহজ। এখন সহজ, কিন্তু পরীক্ষার হল মানে ওকে, পরেরটা আসেন। নিচের কোনটি ব্যতিক্রমী? হরমুজ, বেরিং, সুয়েজ, বাবেল মানদেব। দেখি অনলাইনে যারা আছেন 3 নম্বরের উত্তর বলেন। 3 নম্বর হাসান ইমরান, আসমা আক্তার, হালিমা খাতুন বিথি, আফরোজা বেগম, আন নাফিয়ান, কুমির এলো কোথেকে আবার? ও খালকাট্টি কুমির, ডলি আক্তার, কবির হোসেন, মিত্তেকা মির্জা, নাইমুর রহমান। বলেন 3 নম্বর, 3 নিচের কোনটি ব্যতিক্রমী? হরমুজ, বেরিং, সুয়েজ, বাবেল মানদেব। শারমিন সুলতানা জেনি, মালাক্কা, কবির হোসেন। বলেন 3 নম্বর, 3। দেখি 3 নম্বর বুঝেন কিনা, 3 নম্বর বুঝেন কিনা দেখি। নিচের কোনটি ব্যতিক্রমী? হরমুজ, বেরিং, সুয়েজ, বাবেল মানদেব। সোনি আক্তার লিখছেন স্যার প্রি অর্ডার নিচ্ছেন। এখন পর্যন্ত প্রি অর্ডার নিচ্ছি না, আমাদের বই কালকে বের হবে ইনশাআল্লাহ, এরপর থেকে আমরা প্রি অর্ডার নিব। ছবি তোলেন আর আমার বলবেন না এটা, শরম লাগে, বাদ দেন। ওকে, তাহলে 3 কি? 3 হচ্ছে সুয়েজ খাল। ওকে, পরেরটা নেক্সট কোশ্চেন। বিশ্বের বিখ্যাত পাহাড় পর্বত। কোশ্চেন শেষ। বিশ্বের বিখ্যাত পাহাড় আগে পড়াই তো হবে, আমরা ধান্দাবাজ না যে আপনার খালি এমসিকিউর মধ্যে ধান্দাই রাখবো। ধান্দাই মানে তো বোঝেন, ঢুকেই আর কি। শুধু ওইটার মধ্যে আপনারা যে ঢুকেই রাখবো এমসিকিউর মধ্যে, এটা না, এটা তো বেসিক না, আপনারা আগে পড়াই তো হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এমসিকিউ। শুধু এমসিকিউ যারা সলিউশন করে মনে রাখেন এটা ধান্দাবাজি বেশি, এটা মাঝে মাঝে দিতে পারি, বাট আপনারা কি করতে হবে? আগে পড়াইতে হবে। খালি আপনি এমসিকিউ এসে সলভ করলেন, এটা আসলে পড়া না, পড়াইতে হবে আগে বেসিক, এরপর আপনার এমসিকিউ সলভ করতে হবে। ওই তাহলে বিশ্বের বিখ্যাত পাহাড় পর্বত একটু খেয়াল করেন তো ভাই। বিশ্বের বিখ্যাত পাহাড় পর্বত, এই যে পাহাড় শব্দটা আছে, পর্বত আছে, এগুলো আসলে কি বলেন তো? পাহাড় বেশি উঁচু নাকি পর্বত বেশি উঁচু? পর্বত। আবার আছে পর্বত শৃঙ্গ, আবার আছে পর্বতমালা। কি আছে বলেন? পর্বতমালা। এগুলো কি আসলে? পাহাড়, পর্বত শৃঙ্গ, পর্বতমালা। একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটা? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটা বলেন? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটা? না, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কি? তাজিংডং? গারো পাহাড় বলছেন না তাজিংডং বলছেন? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কি তাজিংডং? না। এই যে জানেন, কি জানেন? এই যে কনফিউশনে পড়ছেন, এই জন্য কি লাগবে বুঝতে পারছেন? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। পাহাড় হিসেবে সবচেয়ে উঁচু কে? গারো। আর পর্বত হিসেবে বা পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং। ঠিক আছে, এখন দেখেন, পাহাড় মাটি থেকে যার উচ্চতা সাধারণত 1000 মিটারের মধ্যে থাকে তার কি বলে? সাধারণ ডেফিনেশন, জেনারেল ডেফিনেশন। মাটি থেকে যার উচ্চতা সাধারণত 1000 মিটারের মধ্যে থাকে তার কি বলে? পাহাড়। যার উচ্চতা 1000 মিটার ক্রস করে তারে বলে পর্বত। তার কি বলে? তাহলে আমরা তো বাংলাদেশের পাহাড় পর্বত পড়াই না, আমরা হচ্ছে আন্তর্জাতিক পড়াবো, তো এই ক্ষেত্রে সবগুলোই পর্বত। দেখেন, পর্বতের সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে, উঁচু যে বিন্দুটা, এটা বলে পর্বত শৃঙ্গ। কি বলা হয়? পর্বত শৃঙ্গ। ইংলিশে বলা হয় পিক বা সামিট। কি বলা হয়? পিক বা সামিট। ঠিক আছে, তাহলে পর্বতের চূড়া বা পর্বতের শৃঙ্গ। ঠিক আছে না? পর্বতের সবচেয়ে উঁচু বিন্দুটা, এটা কি বলা হয়? পর্বত। অনেকগুলো পর্বত যদি একত্রে থাকে তাহলে পর্বতমালা, এটা প্লুরাল। এই পর্বতমালা এটা কি? তাহলে একটা পর্বতমালার অধীনে হাজার হাজার পর্বত থাকতে পারে। একটা পর্বতমালার অধীনে হাজার হাজার পর্বত। এই যে হিমালয় 4-5টা দেশে অবস্থিত, নেপাল, ভারত, চীন, পাকিস্তান, আফগানিস্তান। পাকিস্তান, আফগানিস্তান আমরা বলি না, আমরা সাধারণত বলি কি? নেপাল, ভারত, চীন, চীনের তিব্বত। ঠিক আছে না? তো সবচেয়ে বেশি অবস্থিত নেপালে, আমরা নেপালি বুঝি। দেখেন, তাইলে বোঝেন এতগুলো দেশে অবস্থিত, তাইলে হিমালয়ের কি পরিমাণ পর্বত আছে? হাজার হাজার পর্বত আছে না বলেন? ওকে, তাহলে ধরেন এইটা হচ্ছে হিমালয়, তাহলে এগুলো কি একটা পর্বত নাকি পর্বতমালা? হিমালয় হচ্ছে পর্বতমালা। এই জন্য ইংরেজিতে আমরা বলি দা হিমালয়াস। কি বলি? হিমালয়াস। এস যোগ করি, কারণ পর্বতমালা প্লুরাল। এখন দেখেন, এটা তো পাহাড়, এটা আমরা বাদ দিয়ে দিই। এই যে পর্বত, হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা, এই একটা পর্বত, একটা পর্বত, একটা পর্বত। ঠিক আছে না? আর একটা উঁচু পর্বত দিয়ে দিই, তাহলে এই প্রত্যেকটা পর্বতের আবার কি আছে? পর্বত শৃঙ্গ আছে, পর্বত শৃঙ্গ আছে। তাহলে এই দেখেন, হিমালয়ের এই হিমালয় পর্বতমালার সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটা বলেন তো? এইটা। এটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটার নাম কি বলেন তো? মাউন্ট এভারেস্ট। এটা শুধু হিমালয় না, এটা পুরো বিশ্বের সবচেয়ে উঁচু জায়গা। এটাই পুরো বিশ্বের সবচেয়ে উঁচু জায়গা। তাহলে বিশ্বের সবচেয়ে উঁচু জায়গাটি কোন পর্বতমালার? কোন পর্বতমালার?
হিমালয় পর্বতমালা। বিশ্বের সবচেয়ে উঁচু জায়গার নাম কি? মাউন্ট এভারেস্ট। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গকে? মাউন্ট এভারেস্ট। যদি বলি বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতমালাকে? হিমালয়, কারণ মাউন্ট এভারেস্টের কথা বলছি হিমালয়, হিমালয় পর্বতমালা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতমালা। এই হিমালয় পর্বতমালার সবচেয়ে উঁচু বিন্দু বা পর্বতশৃঙ্গের নাম কি? তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা এই হিমালয়টাই পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা। বুঝতে পারছেন? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় গারো পাহাড়, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ তাজিংডং। ঠিক আছে, ওকে তাহলে আসেন, আমরা তো আসলে বাংলাদেশ নিয়ে আলোচনা করবো না, আমরা হচ্ছে কি নিয়ে আলোচনা করবো? আন্তর্জাতিক। লেখেন বিশ্বের বিখ্যাত পর্বত শৃঙ্গ। বিশ্বের বিখ্যাত কি? আমরা 3টা পর্বত শৃঙ্গ পড়ব। বিশ্বের বিখ্যাত পর্বত শৃঙ্গ, পৃথিবীর সবচেয়ে উঁচু 3টা বিশ্বের বিখ্যাত পর্বত শৃঙ্গ। একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেন, এই যে আমরা পর্বত আঁকলাম না, পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গাটা মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় আছে? হিমালয়ে। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে উঁচু জায়গাটা এটা আছে আবার আরেকটা পর্বতমালায়, কারাকোরাম। আর পৃথিবীর তৃতীয় যে সবচেয়ে উঁচু জায়গা কাঞ্চনজঙ্ঘা, এটাও আবার আছে হিমালয়ে। তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু 3টা জায়গার 2টাই আছে কই? হিমালয়। আচ্ছা আমরা লিখতেছি, তাহলে আরো ক্লারিফাই করতে পারবো। বিশ্বের বিখ্যাত পর্বত শৃঙ্গ লেখেন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম, বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এটি বিশ্বের সবচেয়ে উঁচু জায়গা। এটি বিশ্বের, মানে এমনিতে পর্বতশৃঙ্গ হিসেবে তো আছি, বাট বিশ্বের সবচেয়ে উঁচু জায়গা এইটা। এটি বিশ্বের সবচেয়ে উঁচু জায়গা। এটি বিশ্বের সবচেয়ে উঁচু জায়গা। যার উচ্চতা কত? যার উচ্চতা 8,000, কেউ বলছে 849, কেউ বলছে 48, কেউ বলছে 50, আমরা 8,849 মিটার লিখবো। ঠিক আছে, এটার কাছাকাছি মান ধরে নেবেন। এটার আপনি একটা স্ট্যান্ডার্ড ফিগার ধরে রাখেন, এর আগে পরে হইতে পারে 48, 50 হইতে পারে। ঠিক আছে, মিটারে এটা যদি আমরা ফুটে হচ্ছে কনভার্ট করি, তাইলে হয় সাধারণত 29,000, 35 থেকে 36, কেউ বলছে 29,000, 29 ফুট। আমরা এইটা দেখে রাখি, এটার আশেপাশের মান মনে রাখবেন। ঠিক আছে, বিশ্বের সবচেয়ে উঁচু জায়গা মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালার অংশ? এটি বিশ্বের সবচেয়ে উঁচু জায়গা, যার উচ্চতা 8,849 মিটার, ফুট হিসেবে 29,035 ফুট। এটি কোন পর্বতমালার অংশ? এটি হিমালয় পর্বতমালার অংশ। হিমালয়ের সবচেয়ে উঁচু জায়গা, এটি হিমালয় পর্বতমালার অংশ। তাহলে অবস্থান কোথায় হবে বলেন? অবস্থান কই হবে? অবস্থান বুঝতেই পারছেন। প্রধান অবস্থান আমরা জানি নেপাল। এরপরে যদি আমরা বলি তাহলে বলবো তিব্বত। চীনের কোন জায়গায়? মূলত তিব্বত। এরপর কি আছে? ভারত। এইসব জায়গায় 50তম বিসিএস আসছে। দেখেন এখানে মারাত্মক একটা জিনিস আসছে। এই জিনিস আসলে খুবই ডিফিকাল্ট ছিল। এই যে মাউন্ট এভারেস্টের আমরা নেপালি নাম পড়ছি সাগর মাথা। কার মাথা? সাগরের মাথা। কিন্তু এটার এই বিসিএস আসছে, 50তম বিসিএস আসছে, এভারেস্টের চীনা নাম কি আর তিব্বতী নাম কি? লেখেন উল্লেখ্য, লিখবেন বা নোট লিখেন। নোট, এভারেস্টের নেপালি নাম, নেপালি যে ভাষা আছে সেই নেপালি নাম, এভারেস্টের নেপালি নাম হচ্ছে সাগর মাথা। কি মাথা? সাগর মাথা। এভারেস্টের নেপালি নাম কি বলেন? সাগর মাথা। এভারেস্টের নেপালি নাম সাগর মাথা। চীনা ভাষার নাম, চীনা নাম, আমি যদি চীনা নাম কোমং লাংমা। তিব্বতী নাম চমং লাংমা। তিব্বতী নাম কি? চমং লাংমা। কি নাম? কোন বিসিএস বলেন তো? 50 বিসিএস, 50 বিসিএস, 50 বিসিএস আসছে এইটা যে এভারেস্টের চীনা নাম এবং তিব্বতী নাম। মোহাম্মদ স্বাধীন মিয়া লেখছেন 29,029 ফুট। এটা কি ভুল? না, এগুলো কোনোটা ভুল না, সব ঠিক। এগুলো সব বিতর্কিত, বিতর্ক সাপেক্ষে। এগুলোর এক্সাক্ট ফিগার বলার সুযোগ নেই, যে এটাই একদম এই পর্যন্ত বলার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? আছে। দেখেন
এই কোমং লাংমার চুমং লাংমা, চুমং, চুমং তিব্বতের, কোমং নাম। ওকে, তাহলে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ গেল, নাম কি? মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা হিমালয়ে আছে, ঠিক আছে না? এরপর লেখেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি নাম? গডিন অস্টিন। গডিন অস্টিন, গডিন অস্টিন, বা এটার আরেকটা নাম আছে K2, K2, গডিন অস্টিন বা K2, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু জায়গা। এগুলোর উচ্চতা আপনার জানা লাগবে না, শুধু আপনি একটার উচ্চতা জানবেন, সেটা কোনটা? এভারেস্টের। সবাই উচ্চতা জানতে গেলে দেখবেন আপনার নিজের উচ্চতা আপনি ভুলে গেছেন, সব জানার দরকার নেই। তাহলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম গডিন অস্টিন। সব বইতে দেখবেন এভাবে লেখা আছে, উচ্চতা লেখা আছে, আপনি হয়তো পড়তেও পারেন, কিন্তু এগুলা এই উচ্চতা আসে না, আসলে এভারেস্ট উচ্চতা আছে। এই জন্য আমার বইতে এই উচ্চতা নাই, আমার বইতে উচ্চতা একটাই, কার? বুঝেন নেই? এই জন্য ব্যতিক্রমী, এই জন্য আপনি একদম জিস্ট অংশটা পাবেন। আর নিজের প্রশংসা করে আর কি করবো, 2 দিন পরে আপনারাই আমার প্রশংসা শুরু করবেন, বুঝেন নেই? আপনারাই আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে যারা, সবাই কবরবাসী হয়েছে, এরা বাদ 9-10 পরে ইন্টারমিডিয়েটে পরে, এদের জন্য সাজেস্ট করবেন যে একটা বই, এমন বেসিক বই, এমন প্রাঞ্জল সহজ ভাষায়, যেটা আপনার ছোট ভাইদেরকেও করবেন, সাজেস্ট করবেন, বুঝলেন নেই? আর এটা লিখেন ওরেবার। কালে কার মাথা? সাগরের মাথা গেল। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে গডিন অস্টিন বা K2। এটি কারাকরম পর্বতমালার অংশ। কোন পর্বতমালার? এটি হচ্ছে কারাকরম পর্বতমালার, ওটি কারাকরম পর্বতমালার, এটি কারাকরম পর্বতমালার অংশ। অবস্থান কই? K2 এর অবস্থান কই? কারাকরম যেখানে আছে, তাহলে অবস্থান হচ্ছে পাকিস্তান, চীন। অবস্থান কই? পাকিস্তান, চীনে আছে এই কারাকরম, পাকিস্তান, চীন। ওকে, আর একটা যেটা বড়, সেটা কি? আমরা বলছি 3টা পর্বতশৃঙ্গ পর্ব। কয়টা? 3টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা, সবচেয়ে উঁচু 3টা। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। এটিও কোন পর্বতমালার অংশ? এটিও হিমালয় পর্বতমালার অংশ। এটা বিশ্বের তৃতীয় সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, এটিও হিমালয় পর্বতমালার অংশ। তাহলে অবস্থান তো একই জায়গায়, ঠিক আছে না? নেপাল, ভারত এই দিকটায় পর্বতমালার অংশ। বাংলাদেশের কোন জেলা দিয়া কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? পঞ্চগড়। পঞ্চগড় থেকে হিমালয় খুব কাছে, কাছে মানে আবার অত কাছে না, খালি দেখা যায়, মেঘের মতো দেখা যায়। এই জন্য পঞ্চগড়বাসী বলছে আমরা হিমালয়ের কন্যা। আমরা কি? পঞ্চগড়ে বলে হিমালয়ের কন্যা, খালি দেখা যায়। আর যদি ছোঁয়া যাইতো, ওঠা যাইতো হিমালয় দিকে, তাহলে কি বলা হইতো? আর কি বলা হইতো আল্লাহ ভালো জানে। আমাদের পটুয়াখালীকে বলা হয় সাগর কন্যা, ডটার অফ দ্য সি, ডটার অফ দ্য সি। বুঝতে পারছেন? সাগরের কন্যা আমরা, যদিও আমরা পোলা, কিন্তু আসলে আমরা সাগরের কন্যা। বুঝতে পারছেন? যাইবেন কেমনে? থাকেন এদিক ওদিক, পটুয়াখালী যাও, বরিশাল যাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। যতই জায়গায় ঘোরেন আপনি, বিদেশ ঘোরেন যা করেন, আপনি যদি বরিশাল না যান তাহলে আপনার লাইফটাই অসম্পূর্ণ। দেখছেন? অনেক কিছু বরিশালে হইস। বাংলা ভাষার উৎপত্তি বরিশালে, বাংলাদেশের অলিখিত রাজধানী বরিশাল, অনেক কিছু বরিশাল। পুরো দেশটাকে কন্ট্রোল করে বরিশালেরা। ওয়ারেভার, ডান এইটুকু। তাহলে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এটি হিমালয় পর্বতের অংশ। ডান। লেখেন আরো কয়েকটি পর্বত শৃঙ্গের অবস্থান, শুধু অবস্থান পড়বে, আরো কয়েকটা বিখ্যাত জিনিস আছে, আরো কয়েকটি পর্বত বা পর্বত শৃঙ্গ একসাথে, ঠিক আছে? পর্বত শৃঙ্গ একদম ইম্পর্টেন্ট কয়েকটা, শুধু অবস্থান, কিছু না। মাওনা লোয়া, ঠিক আছে? মাওনা লোয়া অবস্থান কোথায়? যুক্তরাষ্ট্র। কোথায়? যুক্তরাষ্ট্র। এটা নিয়ে আমরা একটা লিখবো,
মাউনা লোয়া। জাপানের ফুজিয়ামা, ফুজিয়ামা অবস্থান কই? জাপান। ফুজিয়ামা জাপান। ভিসুভিয়াস, এগুলো একটু মনে রাখবেন। ভিসুভিয়াস কোথায় অবস্থিত? ইতালি। ইতালির ভিসুভিয়াস। ইতালির কি? ভিসুভিয়াস। আচ্ছা, কিলিমানজারো। কিলিমান কয়েকটা দেশে আছে, তবে বেশি হচ্ছে তানজানিয়া। তানজা, মনে রাখেন এই যে এগুলো কিন্তু আগ্নেয় পর্বত। এগুলো কি বলেন তো? আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত। পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয় পর্বত কোনটা জানেন? সবচেয়ে সুপ্ত আগ্নেয়গিরি যেটা বলে সেটা হচ্ছে মাউনা লোয়া। এটার একটু আলাদা করে মনে রাখেন, মাউনা লোয়াটারে। মাউনা লোয়া পৃথিবীর সবচেয়ে বড় সুপ্ত আগ্নেয়গিরি। আগ্নেয় পর্বত হচ্ছে মাউনা লোয়া। কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে। ফুজিয়ামা কোন ধরনের পর্বত? আগ্নেয় পর্বত। ভিসুভিয়াস ইতালিতে অবস্থিত আগ্নেয় পর্বত, ভিসুভিয়াস। কিলিমানজারো তানজানিয়া। ডান। আরো কয়েকটা, একটু শুধু অবস্থান, মানে এগুলো চলে আসে পরীক্ষায়। হিন্দু কুশ। হিন্দু কুশ শুনে মনে হয় হিন্দু, তার মানে মনে হইতে পারে যে ভারতের ওইদিকে, আসলে না। পাকিস্তান আফগানিস্তান। পাকিস্তান আফগানিস্তান। হিন্দু কুশ পাকিস্তান আফগানিস্তান। হিন্দু কুশ পাকিস্তান আফগানিস্তান। পিরেনিজ কি পর্বত বলেন তো? পিরেনিজ ফ্রান্স আর স্পেন। ফ্রান্স আর কি? ফ্রান্স স্পেন। পিরেনিজ হচ্ছে ফ্রান্স স্পেন। অলিভ পর্বত। অলিভ, অলিভ পর্বত। বিসিএস অলিভ পর্বত। অলিভ পর্বত জেরুজালেম ফিলিস্তিন। জেরুজালেম, জেরুজালেম, যদিও জেরুজালেম ফিলিস্তিনের নিয়ন্ত্রণে নাই, তারপর আমরা এটা জীবনেও বলবো না যে এটা ইসরায়েলের, বলবো ফিলিস্তিন। জেরুজালেম ফিলিস্তিন। ওকে, তাহলে এইগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। তাহলে হিন্দুকুশ, পিরেনিজ, অলিভ, ভেসুভিয়াস। আমরা একটু বাংলাদেশের এভারেস্ট জয় পড়বো। কি পড়বো? বাংলাদেশের এভারেস্ট জয়, কারণ আমরা দেখছি এবছর বাংলাদেশ থেকে এভারেস্ট জয় করছে। করছে না বলেন? করছে। এবছর বাংলাদেশ থেকে এভারেস্ট জয় করছে নুরুন নাহার নিম্নি। হ্যাঁ, ও সব তো বিদেশি করতেছে। কি যেন ঢুকছে পোকা মনে হয়, মশা। জোরে হাত করছি না, মশা মুখে ঢুকে গেছে। না, এটা কি করা যাবে না, আসা যাবে না, হাও করা যাবে না। এটা মশা ঢুকে গেছে। কত বড় বেয়াদব মশা, চিন্তা করেন। টিচার মানুষ, তুই সম্মান দিবি না ওটা ফাজিল। ঢোকে নাই মনে হয়, ঢোকা ধরছিল। ওকে, তাইলে লিখছেন এগুলা? নিচে নামাবো? নামাইলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে কি বাংলাদেশের এবার জয়। বাংলাদেশ থেকে কয়জন এবার জয় করছে একটু পরেই নেই, ঠিক আছে? তাহলে এটা শেষ, তাহলে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ডান, এটুকু ডান। লিখেন বাংলাদেশের এবার জয়। বাংলাদেশের বাংলাদেশের এভারেস্ট জয়। বাংলাদেশের কি জয়? এভারেস্ট জয়। বাংলাদেশের এভারেস্ট জয়, এটা ভালো করে পড়তে হবে। আমরা দেখি 47 বিসিএস থেকে, 47 বিসিএস থেকে কি আসছে? ওকে, লিখছেন পানি খান স্যার। আর পানি খাইতে হবে। আসলে কি খাইতে হবে? হোয়াট এভার, খেয়াল করেন বাংলাদেশের এবার জয়। এখন কথা হয়েছে, এটা কেন করবেন? এবার জয় করে কি লাভ? এই লাভ লসে পরে আসি। আগে কথা হয়েছে, এই যে বাংলাদেশের এত কোটি কোটি মানুষের মধ্যে এবার জয় করছে মাত্র 8 জন। কয়জন? আপনিও তো এবার যাওয়ার সাহস দেখান নাই, দেখাইছেন? আমি দেখাইছিলাম, কিন্তু আসলে আমার চিন্তা করছি খালি খালি কি লাভ, এই জন্য যাইলাম না। আসলে অনেক সাহস আছে, প্রচুর সাহস, এবার ওটার মধ্যে সাহস আছে, কিন্তু আসলে যাইনি ইচ্ছে করি। খালি খালি নামার সময় যদি কিছু হয়ে যায়, উঠতে পারলাম, ঠেলে ঠেলে তো উঠলাম।
এখন এত মানুষ বাংলাদেশে, এত কোটি কোটি মানুষ, 2.5 কোটি মানুষ, কত মানুষ আসছেই আছে, অথচ এর মধ্যে মাত্র 8 জন মানুষ। ভাই, তাহলে আপনার এই 8 জনের একটু সম্মান দিবেন না? এই 8 জনের নাম মনে রাখতে হবে। এই 8 জনের মধ্যে একজনের নাম হচ্ছে সজল খালেদ, মোহাম্মদ খালেদ হোসাইন। ওনারে বেশি পপুলার উনি সজল খালেদ নামে। উনি উঠছে ঠিক আছে, কিন্তু নামার সময় মারা গেছে। এখন কন্ডিশনটা হইলো, পলিসি হইলো, আপনি এভারেস্টে উঠবেন, আবার বেস ক্যাম্পে ফেরত আসবেন। এরপর নেপাল সরকার আপনাকে কি দিবে? এভারেস্টের মর্যাদা দিবে। নিচে আপনার ফেরত আসতে হবে প্রমাণ নিয়ে, ডকুমেন্ট নিয়ে। বুঝতে পারছেন? এখন দেখেন, বলা হয় এভারেস্টে ওঠা যতটা ডিফিকাল্ট, এর চেয়ে নামা বেশি ডিফিকাল্ট। আপনি তো উঠতে বাধ্য না। আপনি কি এখান থেকে বাংলাদেশ থেকে নেপাল গিয়ে এভারেস্ট উঠতে বাধ্য না, কিন্তু কোনোভাবে আপনি একবার এভারেস্ট উঠে গেছেন, আপনি নামতে বাধ্য। নাকি ওই বসে বসবাস করবেন? ওই 4-5 মিনিট 10 মিনিটের বেশি কেউ থাকে না। বুঝতে পারছেন? এত অবস্থা খারাপ ওখানে, এত উঁচু। তাহলে সজল খালেদ প্রথম একবার উঠতে গেছে, তখন ওনার শ্বাসকষ্ট হয়েছে আর নেমে গেছে, পরে আবার উঠছে, ওইটা নামার সময় মারা গেছে। এই জন্য অনেক জায়গায় বলা হয় যে বাংলাদেশ এভারেস্ট আসলে এখন 7 জন, ওই জন্য যদি বাদ দেয়। কিন্তু আসলে আমরা ওনার বাদ দিব না, যেহেতু উনি জীবনটা দিয়ে গেছে হয়নি, এই জন্য ধরে নেব উনি এভারেস্ট জয়ী। বাংলাদেশের সব কিছুতে ওনার এভারেস্ট জয়ী ধরা হয়, ঠিক আছে? তাহলে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এভারেস্ট জয়ী করছেন কয়জন? লিখেন এখন পর্যন্ত। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এভারেস্ট জয় করেছেন কয়জন? এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এভারেস্ট জয় করেছেন কয়জন? 8 জন। কয়জন বলেন? এই 8 জনের মধ্যে 8 জনের নাম আমরা পড়বো। 8 জনের নাম পড়বেন না? 8 জন নাম কে? এই 8 জনের নামের দিয়ে আমরা একটা সূত্র বানাবো। এম মুসা, মুহিত, নিশাত, অসফিয়া, সজল, বাবর, শাকিল, নিম্নি। বলতে পারেন এটা আবার কোন ধরনের সূত্র? এই সূত্র কেমন এটা বানাই দিচ্ছি, সূত্রই বানাই দেবো, টেনশন করেন না। এম স্কোয়ার, এন ও এস ব্র্যাকেট। এই টেকনিকটি মনে রাখার জন্য একটা টেকনিক দেবো, আগে টেকনিকটা লেখেন। দিতিস, বুঝতে পারছেন? এটাই শেষ টপিক। আপনি শুধু মনে রাখেন, কেউ মনে রাখতে পারবেন নাকি লিখে আমি বলি সংক্ষেপে। এম স্কোয়ার, একটা এম দুইটা এম, ঠিক আছে না? আচ্ছা, এম এর পর কি আসে বলেন? এন। এন এর পর? আরে ভাই সহজ না, এম এন ও, একদম একটা সিকোয়েন্স অনুযায়ী আসতেছে না, সিরিয়াল আসতেছে, এম এন ও। তাহলে আপনার ঝামেলাটা তো এইটুকুতে। আচ্ছা, সবার শেষে জয় করছে কি জানেন না? নিম্নি, নুরুন্নাহার। নিম্ন এটা জয় করছে সবার। তাহলে এটা তো জানবিনি ভাই, এটা তো সম্প্রতি জয় করছে মেমাসি। তাহলে এটা জানবেন না? তো এখন দেখেন, তাহলে আপনার কষ্ট শুধু এসবিএস, এইটু মনে রাখতে। বলেন তো এটা কে পড়াইতেছে আপনাদের? কে পড়াইতেছে? সবুজ স্যার। কে পড়াইতেছে? তাহলে সবুজ স্যার, সবুজ স্যার কে পড়াইতেছে বলেন? তাইলে একটা এম দুইটা এম, এম এর পর এন, এন এর পর ও, এরপর সবুজ স্যার আর নিম্নি। সবুজ স্যার আর কে? সিম্পল, ঠিক আছে না? এই নিম্নি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি বড় আপু, ঢাকা ইউনিভার্সিটি বড়, ঢাবিয়া, বুঝেন নাই? ওয়াট এভার, খেয়াল করেন তাইলে। আচ্ছা, তাইলে এম বলেন তো সূত্রটা কি? আরে মেয়ে কত ম্যাথের সূত্র মুখস্থ করছেন। এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ac প্লাস বি স্কয়ার, করছেন না? আসছেই তো সূত্র, এম এম স্কয়ার এন ও এস বি এস এন। এখন শোনেন, আমরা এই 8 জনেরই নাম পড়বো। 8 জনের নাম র্যান্ডমলি পড়বো, সিরিয়ালে এভাবে পড়বো। আর প্রথম যেই ব্যক্তি, এই যে প্রথম যেই ব্যক্তি, প্রথম যেই নারী, আর সবার শেষে যে জয় করছে, এই 3 জনের জন্ম এবং এরা কবে জয় করছে, এই 3 জনের জয়ের তারিখ পড়বো, শুধু 3 জনের জয়ের তারিখ। বুঝতে পারছেন? আর এই 3 জনেরই জন্ম। পরীক্ষায় আসলে যে সর্বপ্রথম জয় করছে কে, কয় তারিখ জয় করছে, সেটা তারিখ যদি আসে তাইলে আসতে পারে প্রথম ব্যক্তির, প্রথম নারীর, অথবা সবার শেষে যিনি জয় করছে উনি। বুঝতে পারছেন? স্যার আপনি যদি সবার তারিখ পড়তে চান, কে কবে জয় করছে, এটা সবার তারিখ যদি পড়তে চান, তাহলে আপনি আপনার জন্ম তারিখ ভুলে যাবেন। বুঝতে পারছেন? সবার তারিখ পড়তে গেলে আপনি আপনার কি ভুলে যাবেন? জন্ম তারিখ। ওকে, তাইলে লিখেন। প্রথমে আছে কি বলেন? এম। প্রথমে কি আছে? এম। এম সমান মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম। ওনার জন্ম কোথায়? লালমনিরহাট। জন্ম হওয়ার কথা ছিল বরিশাল, যে কোনো ভাবে এটা লালমনিরহাট চলে গেছেন।
বেশিরভাগ এবার জয়ী আসলে বরিশালের। যদি আপনি কোনো জেলার নাম না জানেন তাহলে বরিশাল মাইরে দিবেন, কারণ এই সাহসীরা কোথায়? বরিশাল। তাহলে মুসা ইব্রাহিম, তাহলে প্রথম বাংলাদেশি এবার জয়ী, প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী, প্রথম বাংলাদেশি কি এভারেস্ট জয়ী। ওকে, জয় করেন কবে? মনে রাখেন যারা জয় করছে সব কোন মাসে? মে মাসে। মনে রাখেন এভারেস্ট জয়ের উপযুক্ত মাস কোনটা? মে মাস। এই যে 8 জন জয় করছে কোন মাসে? মে মাসে। তাহলে জয় করেন কয় তারিখ? উনি জয় করেন 23 মে 2010। 23 মে 2000 শেষ, আর কিছু লাগবে না। তাহলে বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী হচ্ছে মুসা ইব্রাহিম। কবে জয় করেন? 23 মে 2010। ঠিক আছে না? প্রথম ব্যক্তি, তার প্রতি সম্মান দেখাই তৈরি, বুঝছেন? এই লোক যদি জয় না করতো তাহলে আর কেউ নাও করতে করতো, আস্তে আস্তে সবাই করে কি করতো। এই লোক সাহস দেখাইছে, যেই উনি গিয়ে সাকসেসফুলি নাইমে আসছে, এরপরে আবার কে গেছে? এই যে মোহিত গেছে। উনি বরিশালের। বরিশাল লোক কত চালাক চিন্তা করেন। আগে পাঠাইছে মুসারে, দেখাও আমার লাইফের চেয়ে তোমার লাইফের ইম্পর্টেন্ট কম, আমি বরিশালের। আইসে এরপর মোহিত গেছে। মোহিত কত বড় সাহসী চিন্তা করেন, বরিশালের লোক, বরিশালের উনি বোলার। এই লোক 2 বার উঠছে। কয়বার? এই যে আমরা উপরে স্কোয়ার মাইরে দিছি, এটা কেন? সে 2 বার জয় করছে। বাংলাদেশের কোন এবার জয়? 2 বার এবার জয় করছে। আচ্ছা, মোহিতের আমরা লিখতেছি, তাহলে পরের এম সমান এম স্কোয়ার। তাহলে এটা কে বলেন তো? মোহিত। ওনার নাম হচ্ছে এম এ মোহিত। জন্মটানো লাগবে না, ঠিক আছে? যদিও ভোলায়, তাও পড়াইলাম না, কারণ বুঝতেই পারছেন বরিশাল আবার পড়ানোর কি আছে, এটা তো এমনি সবাই জানেন। এম এ মোহিত কম বাংলাদেশি? দ্বিতীয় বাংলাদেশি এভারেস্ট জয়ী, ঠিক আছে? দ্বিতীয় বাংলাদেশি লিখলাম, বুঝে নিয়েন। আচ্ছা, তিনি 2 বার এবার জয় করেছেন। কয়বার? তিনি 2 বার এবার জয় করেন। কয়বার? তিনি 2 বার এবার জয় করেন। 2 বার। তিনি 2 বার এবার জয় করেছেন। তাহলে বাংলাদেশের কোন এবার জয়ী 2 বার এবার জয় করছেন? এম এ মোহিত। মে মাসে জয় করার কারণ কি? মে মাস হচ্ছে আবহাওয়া কি থাকে? অনুকূলে থাকে। এবার জয়ের জন্য আবহাওয়া অনুকূল। এম স্কয়ার পরটা কি বলেন? পরে কি বলেন? এন। এন সমান হচ্ছে কি? নিশাত মজুমদার। জন্ম বরিশালের পাশাপাশি জেলা লক্ষ্মীপুর। বরিশালের পাশাপাশি কোনটা? ওকে, তাহলে ওনারা পড়তে হবে না? বলেন কততম বাংলাদেশি? তৃতীয় বাংলাদেশি, কিন্তু নারী হিসাবে তৃতীয় বাংলাদেশি, নারী হিসাবে প্রথম। তাহলে প্রথম নারী এবার যে নারী হিসাবে প্রথম। তাহলে ওনার জয় তারিখ আমরা বলছি না? প্রথম মহিলা, প্রথম যে নারী আছে ওনার জয় তারিখ আমরা বলবো। জয় করেন 19 মে 2012। 19 মে 2012। 19 মে 2012 জয় করেন 19 মে 2000। তাহলে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী। এমনিতে সিরিয়ালে কয় নাম্বার? 3 নাম্বার। ওকে, এরপর এম স্কয়ার এন, এরপর কি আছে? ওতে হচ্ছে ওয়াসফিয়া নজরিন। কত বাংলাদেশি বলেন? কত বাংলাদেশি? চতুর্থ বাংলাদেশি নারী হিসাবে, চতুর্থ বাংলাদেশি, দ্বিতীয় নারী বাংলাদেশি জয়ী। এখন এই ওয়াসফিয়া দেখেন 47তম বিসিএস আসছিল। ওয়াসফিয়া নাজরিন কি হিসাবে বিখ্যাত? এভারেস্ট জয়ী হিসাবে বিখ্যাত। ওয়াসফিয়া নাজরিন কেন বিখ্যাত? এভারেস্ট জয়ী হিসেবে বিখ্যাত। এখন এই ওয়াসফিয়া নাজরিন চিন্তা করেন, একজন মাইয়া মানুষ, একজন আপু, একজন কি আপু, একজন মহিলা মানুষ। ইনি কি করছে? ইনি হচ্ছে 7 মহাদেশের 7টা সবচেয়ে উঁচু যে পর্বতশৃঙ্গ আছে, 7 মহাদেশের সবচেয়ে উঁচু যে 7টা পর্বতশৃঙ্গ, প্রত্যেকটা মহাদেশ যে উঁচু যেটা আছে, এই 7টা মহাদেশে 7টা পর্বতশৃঙ্গ উনি জয় করছে। শুধু এভারেস্ট না, 7টা মহাদেশ আছে পৃথিবীর, 7টা মহাদেশের সবচেয়ে উঁচু 7টা পর্বতশৃঙ্গ জয় করছেন। এই 7টা পর্বতশৃঙ্গের একত্রে বলা হয় 7 সামিট। তাইলে উনি বাংলাদেশের একমাত্র 7 সামিট জয়ী। উনি কি শুধু নারী না, নারী পুরুষ নির্বিশেষে উনি বাংলাদেশের একমাত্র 7 সামিট জয়ী। বুঝতে পারছেন? লিখেন, তিনি 7 সামিট জয়ী। তিনি কি জয়ী? 7 সামিট। তিনি 7 সামিট জয়ী একমাত্র বাংলাদেশী।
সেভেন সামিট জয়ী একমাত্র কি? একমাত্র বাংলাদেশ। তাহলে সেভেন সামিটটা কি এটা আমরা একটু লিখি। উল্লেখ্য সেভেন সামিট হলো 7 মহাদেশের সবচেয়ে উঁচু 7টি পর্বতশৃঙ্গ। উল্লেখ্য কি লিখবো? উল্লেখ্য সেভেন সামিট হলো কি হলো? সেভেন সামিট হলো 7 মহাদেশের সবচেয়ে উঁচু 7টি পর্বতশৃঙ্গ। 7 মহাদেশের সবচেয়ে উঁচু 7টি পর্বতশৃঙ্গ, সবচেয়ে উঁচু 7টি পর্বত শৃঙ্গ। তাই 7 মহাদেশের সবচেয়ে উঁচু 7টি পর্বত শৃঙ্গকে একত্রে কি বলা হয়? সেভেন সামিট। এই সেভেন সামিট যে বাংলাদেশি নারীকে ওয়াসফিয়া নাজনীন, তিনি বাংলাদেশের কততম এভারেস্ট জয়ী? 4র্থ এভারেস্ট জয়ী, নারী হিসেবে দ্বিতীয়। সেভেন সামিট জয়ী, একমাত্র সেভেন সামিট জয়ী। পরের লেটারটা কি বলেন? এস। এস এর মধ্যে আমরা কি দিয়ে দিছি? ব্র্যাকেট দিয়ে দিছি। ব্র্যাকেট মানে কফিন দিয়ে দিছি, কারণ সজল খালেদ হোসেন উনি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে। বল্টুর একবার জিজ্ঞেস করা হয়েছে, বল্টু ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটার ইংরেজি কি? বল্টু কয় স্যার আমি ইংরেজিটা পারি না কিন্তু আরবিটা পারি। আরবিটা কি? আরবিটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ওকে, তাহলে এস এটা কি ঢুকাই দিছি আমরা? কফিন। লিখবেন সজল খালেদ, এই নাম উনি বেশি পরিচিত ছিল, যদি ওনার নাম হচ্ছে খালেদ হোসেন। সজল খালেদ কতম বাংলাদেশি? 5ম বাংলাদেশি। নামার পথে কি করেন? নামার পথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যান, মারা যান। এই ঘটনা 2013 সালে। কত সাল? এরপর দেখেন, এরপর আর বাংলাদেশিরা আর এমন ভয় পাইছে আর কেউ এভারেস্টের নামও নেয় নাই। এই 2013 সালেই শুরু করছিল। 2010 সালে কারে দিয়া? মুসা ইব্রাহিম দিয়া। 10, 11, 12, 13 টানা প্রত্যেক বছর গেছে। যেই সজল খালেদ মারা গেছে আর ভুলেও কেউ বাংলাদেশে এভারেস্টের নামই লয় নাই, এমন ভয় পাইছে। 14 সাল গেছে কেউ যায় নাই, 15 সাল গেছে কেউ যায় নাই, 16 সাল গেছে, 17 সাল গেছে, 18 সাল গেছে, 19 সাল গেছে, 20 সাল গেছে, 21 সাল গেছে, 22 গেছে, 23 গেছে, কেউ এভারেস্টের নাম বলা হয় নাই। পরে 24 সালে আইসা বাবর আলী, চট্টগ্রামের বাবর আলী সে গেছে, গিয়ে সাকসেসফুলি আবার নেমে আসছে, বিজয় কেটে আসছে। এরপর 24 সালেও গেল, 25 সালেও গেল, 26 সালেও গেল। বুঝতে পারছেন? তাইলে অনেক বছর পরে আবার পটটাকে দেখাইলো বাবর আলী। তাই পরের লেটারটা কি বলেন তো? এস এর পর কি? বি। তাহলে বি সমান হচ্ছে বাবর আলী। কতম আরোহী? 6ষ্ঠ বাংলাদেশ। 6ষ্ঠ বাংলাদেশ। আর কিছু লাগবে না যেহেতু ওনারা পূরণ হয়ে গেছে। পরেরটা কি বলেন তো? আমি বলছি সবুজ স্যার, তাহলে আবার এস আছে। এস সমান শাকিল। এস সমান কি? শাকিল। পুরো নাম হচ্ছে ইকরামুল হাসান শাকিল। গত বছর জয় করছিল, একটু ব্যতিক্রমী ভাবে জয় করছে। উনি হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে? নেপাল চলে গেছে। হাঁটতে হাঁটতে, বুঝছেন, 88 দিন না 89 দিন লাগছে ওনার যাইতে। ইকরামুল হাসান শাকিল। কি নাম বলেন তো? ইকরামুল হাসান শাকিল। তাইলে কতম বাংলাদেশি? 7ম বাংলাদেশি। 7ম বাংলাদেশ। ওনাদের তারিখ লাগবে না, কারণ সবার তারিখ পড়তে গেলে আপনার জন্মের তারিখ আপনি কি করবেন? আর লাস্ট ওয়ান, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই সময় যে সবচেয়ে বেশি আলোচিত, সবার শেষে তাই লিখে এন সমান নুরুন নাহার নিম্নি। নুরুন নাহার নিম্নি। এর সমান হচ্ছে নুরুন নাহার নিম্নি। তাহলে ইন ইম্পর্টেন্ট, ঠিক আছে না? নুরুন নাহার নিম্নি। কতম বাংলাদেশি? 8ম বাংলাদেশি। 8ম বাংলাদেশি এভারেস্ট জয়ী, তবে নারী হিসাবে 8ম বাংলাদেশি এভারেস্ট জয়ী। 8ম বাংলাদেশি এভারেস্ট জয়ী, নারী হিসাবে 3য়। তাহলে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কয়জন নারী এভারেস্ট জয় করছে? নারী হিসেবে 3য়। ওকে, কবে জয় করেন? জয় করেন 27 মে। কয় মে? 27 মে 2026। আমরা আগেই বলছি কোন মাসে জয় করে? সব মে মাস। 27 মে 2026। উনি এই যে নুরুন নাহার নিম্নি, উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি পরীক্ষা আছে এদের জন্য আসতে পারে এটা।
যে নুরুন নাহার নিম্নে এডমিশন যারা দিবে না, এবার এসএসসি যারা দিল, এডমিশন যারা দিবে, এদের জন্য আসতে পারে, দেখুন চলে আসবে, কোন না কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসবে। নুরুন নাহার নিম্নে কোন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। সেই হিসাবে আমাদের ক্যাম্পাসের বড় আপু, এই জন্য বলছি নিম্নি আপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি পূবালী ব্যাংকে কর্মরত। বর্তমানে কোন ব্যাংকে? বর্তমানে তিনি পূবালী ব্যাংকে কর্মরত। তার জন্ম কই? আমরা বলছি যেই তিনজনের জয়ের তারিখ পড়াবো সেই তিনজনের জন্ম পড়াবো। জন্মের জেলা কোন জেলায়? জন্ম হচ্ছে রংপুর। হ্যাঁ, পূবালী, সোনালী, রূপালী, এগুলো আলী প্রত্যয়যুক্ত শব্দ কি হয়? রস্বীকার। কিন্তু এটা তো ব্যাংকে না, ওটা তো প্রপার নাউন, এগুলো হবে না। সোনালী, রূপালী, পূবালী এগুলো বাদ, বুঝে নেই? এমনি তো শব্দ হইলই। জন্ম হচ্ছে রংপুর। জন্ম কই? বরিশালের কাছাকাছি হওয়ার কথা ছিল, বরিশালে যে কোনো ভাবে উল্লাই পাল্লাই গেছে। বুঝতে পারছেন? এইটুকু কি লিখবেন? এটুকু লিখে কি পারবেন? খিচ মারবেন। টেক এ ব্রেক ফর 2 seconds. ওকে, যারা অনলাইনে আছেন বলেন বুঝতে পারছেন কিনা, অথবা সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটুকু রান বলেন তো ভাই। থাকবে কই? খাতায় না মাথায়? নাকি খাতা লই যাইবেন? হলেই আপু কি লই যাইবেন? মাথা লই যাইবেন না নাকি খাতা? মাথা, খাতা। ওকে, ডান। এইটুকু ঠিক আছে না? একটু রিকল করি 1 মিনিটে। কয় মিনিটে আমরা কি পড়াইছি শুধু এইটুকু রিকল করব। আমাদের টপিক ছিল বিশ্ব পরিস্থিতি ভৌগোলিক বৈচিত্র্য পার্ট 2। আমরা প্রথমে প্রণালী পড়াইছি। কয়টা বলেন তো? 10টা প্রণালী, ইংরেজি নামে স্প্রেড, ঠিক আছে না? 10টা প্রণালী, সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা প্রণালী। আমরা খাল পড়াইছি। কি পড়াইছি? খাল পড়াইছি। বলেন তো গ্র্যান্ড খাল কোথায়? চীন। বিশ্বের দীর্ঘতম খাল কোনটা? আর বিশ্বের দীর্ঘতম প্রণালী? বিশ্বের দীর্ঘতম নদী? নীলনদ। বিশ্বের দীর্ঘতম নদী কোনটা? নীলনদ। ওকে, আমরা পাহাড় পর্বত পড়াইছি। কি পড়াইছি? পাহাড় পর্বত। মূলত আমাদের টাইমটা ছিল প্রণালীর কেন্দ্র করে। আমাদের কোর্স প্ল্যানে এইটুকুই আছে, শুধুমাত্র এইটুকু। বুঝতে পারছেন? একদম টু দ্য পয়েন্টে আপনাদের সেটুকু পড়ানো হয়েছে। ওকে, আমরা একটু এখানে দেখি, অ্যান্সার করেন। এটা কি বলেন তো? এই এভারেস্টের সর্বোচ্চ চূড়ায়, দেখছেন? এই সর্বোচ্চ চূড়ায় উঠছেন কে? উঠছেন আপনারা? আপনারা কি উঠেন নাই? উঠবেন কেমন? থাকেন এদিক ওদিক। বরিশালে যারা থাকে এরা কি ঠিকই উঠছে। তাহলে এই বুঝতে পারছেন? বিশাল সিরিয়াল বইরে যায় আনে এই উঠতেছে। আর এইগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে শেরপা আছে, শেরপা গাইড। বুঝতে পারছেন? ওকে, বাংলাদেশের প্রথম নারী এবার জয়ী কবে এবার জয় করেন? উত্তর করেন। 4 নম্বর কোশ্চেন। অনলাইনে যারা আছেন দেখি তারা কি আনসার করে। ডলি আক্তার, হাসান ইমরান বলেন 4 নম্বর কোশ্চেন উত্তর। বাংলাদেশের প্রথম নারী এবার জয়ী কবে এবার জয় করেন? আচ্ছা, আসফি আক্তার লিখছেন এখন পর্যন্ত খাতায় আছে, সব মাথায় নাই। আচ্ছা, এরপর জেরিন আক্তার, ঝর্ণা খাতুন, এরপর হচ্ছে হাসান ইমরান, স্বপ্ন রহমান, স্বপ্ন বরিশাল্লা, নাতাশা ইসলাম। এরপর কারা আছেন দেখি। আচ্ছা, তাইলে 19 মে 2000 বাংলাদেশ থেকে যারা জয় করছে বেশিরভাগ 19 মে। বেশিরভাগই কবে? এই যে বাবর আলী 19 মে, তারপর হচ্ছে এই যে নিশাত মজুমদার 19 মে, তারপর হচ্ছে আপনার ওই যে সজল খালেদ করছিল ওইগুলো 19 মে, মানে এরকম অনেকেই আছে। এরপর দেখেন বাংলাদেশের সর্বশেষ এবার জয়ী কবে জয় করেন? 27 মে 2000, 27 মে 2026, 27 মে 2026। এভারেস্টের চীনা নাম নিচের কোনটি? এভারেস্টের চীনা নাম চমংলাংমা নাকি কোমংলাংমা? তানজিনা হিমু, ভোরের কুয়াশা। কিসের কুয়াশা? হাসান ইমরান ক ক ক, সোনিয়া বিশ্বাস গ গ ঘ, শারমিন সুলতানা জেরিন 19 মে 2012, এসআর স্নিগ্ধা বৈষ্ণব মিষ্টি ঝর্ণা। ওকে, তাহলে 6 নম্বরের উত্তর কি হবে? জবা রানী, মিরাজ ইসলাম, জান্নাতুল ইসলাম মাওয়া, মিরাজ হোসেন, লামি আক্তার। ওকে, তাহলে এটার উত্তর কি হবে?
চীনা নাম হচ্ছে কি কমংলাংমা, আর চমংলাংমা তিব্বতী নাম। কি নাম? তিব্বতী নাম। ঠিক আছে, ওকে, রিমেম্বার দ্য নেম। কি নেম? কি নেম বলেন? জিকে কনফিউশন। কোম্পানির প্রচারের স্বার্থে বইয়ের দাম মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। ওকে, তাহলে ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আবার। সাব্বির।